উদ্যোক্তা শুরু করলে বা যারা আছেন উদ্যোক্তা হিসাবে তাদের জন্য প্রথম আইনি পদক্ষেপ কি আমি একটু আলোচনা করব। এরপরে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা কিছু জানার থাকলে আমাকে হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেন করবেন। আমরা বারবারই বলেছি আসলে উদ্যোক্তাদের জন্য লিগ্যাল যে সাবজেক্ট থাকে এটার প্রথমটায় আসে আপনি ব্যবসা শুরু করতে গেলে আপনার ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস, যেই ডকুমেন্টস গুলো থাকা আসলে ভীষণ প্রয়োজন। যদি এই ডকুমেন্টস সঙ্গে না থাকে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে গেলেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি নানা রকম অসুবিধার সম্মুখীন হবেন। তার মধ্যে প্রথম এবং প্রধান ডকুমেন্টস আমরা যেটা ধরি ট্রেড লাইসেন্স। বাংলাদেশ সরকার যেহেতু অনলাইন ব্যবসায়ীদের জন্য এখনো পর্যন্ত অন্য কোনো নিয়ম বিধি চালু করেননি, তাই এখনো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো ব্যবসা সেটা অনলাইন হোক বা অফলাইন হোক শুরু করলেই সেখানে একটা ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এখন ভাবেন আপনি অনলাইন উদ্যোক্তা, আপনি নানাবিধ ব্যবসা করেন, আছে না, পেজ খুলে কেউ গহনা বিক্রি করছে, একই সাথে পোশাক বিক্রি করছে, একই পেজে খাবার বিক্রি করছে। এটা আসলে পেজে সম্ভব, কিন্তু যখন আপনি ব্যবসার ধরন নির্ধারণ করতে যাবেন তখন আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হন। যেমন ধরেন কেউ একজন বিউটি পার্লার দিয়েছেন, পার্লারটা কিন্তু অফলাইন, অনলাইন না। অবশ্য এখন অনেকে আছেন অনলাইন মানে হোম সার্ভিস দিয়ে যান, সেটা একটা আলাদা বিষয়। আপনি যদি অফলাইন পার্লার খোলেন, পার্লারের সঙ্গে কিন্তু আপনাকে বুটিক্স দিবে না, বুটিক্সটা আলাদা নিতে হবে। বা আপনার যদি বুটিক্স ব্যবসার ধরন দিয়ে আপনি একটা ট্রেড লাইসেন্স নেন, আপনাকে ওইটার সঙ্গেই খাদ্যের ব্যবসা দিবে না। এটা আমরা আগে করতে পারতাম, মানে আগে আমরা অনেক করতে পেরেছিও, যে একই ট্রেড লাইসেন্সে অনেক জাতীয় ব্যবসা আমরা ইনক্লুড করতাম, অর্থাৎ একসঙ্গে সংযুক্ত করতাম। কিন্তু গত প্রায় 2 বছর যাবত কিছু নিয়ম বিধি হওয়ার কারণে কাছাকাছি ধরন না মিললে সেই জাতীয় ব্যবসার ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না, তখন আলাদা আলাদা নিতে হয়। এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনারা যারা অনলাইন ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো অনলাইন, কারণ আমরা এখানে যাদেরকে ট্রেনিং করিয়ে থাকি মূলত তারা প্রত্যেকেই অনলাইন ব্যবসায়ী। আপনি কোন প্রোডাক্টের ব্যবসা করতে চান, কোন প্রোডাক্ট, মেইন ফোকাস হবে কোন প্রোডাক্ট, আগে সেটাকে নির্ধারণ করবেন যে এই প্রোডাক্টটাতে আপনার ফোকাস আছে, অর্থাৎ যে প্রোডাক্টটাকে নিয়ে আপনি বিজনেস করতে পারেন। এই জাতীয় যদি আপনার সিদ্ধান্তটা সঠিক থাকে আপনার একটা জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ধরেন কেউ একজন প্রথম ফোকাসেই নিলেন, আমার এখানে আছেন, আমার সঙ্গে ট্রেনিং করছেন, এর আগেও করেছেন, তিনি ফুডের ব্যবসা করেন, খাবারের। উনি কিন্তু ওনার ফোকাস হচ্ছে ফুড, খাবার, তো অবশ্যই ওনার ট্রেড লাইসেন্সের ধরনটা হবে খাবার। আবার আমরা গত ক্লাসে একজনকে পেয়েছিলাম, উনি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করবেন, চার্জার, কাভার, এই জাতীয় সবকিছু ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে উনার ফোকাস হবে মোবাইল অ্যাক্সেসরিজ। এখানে ধরেন কেউ যে আমার সঙ্গে রাজিয়া বুটিক্স আছেন, উনার মেইন ফোকাস হচ্ছে বুটিক্স, তার মানে আমি অনলাইনে ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমার মেইন ফোকাস যেটা আমি সেটার উপরেই ট্রেড লাইসেন্স নিব। এরপরে যখন ডে বাই ডে আমার ব্যবসা বড় হবে বা আমি আরো বড় কিছু চিন্তা করব তখনকার বিষয়টা আলাদা, কিন্তু আমার স্টার্টিং লেভেল, আমার যখন একদম শুরু হবে সেই শুরুটাতে আমার একটা ফোকাস থাকতে হবে যে আমি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব। এখন ধরেন কেউ আছেন অনলাইন কোচিং ব্যবসা করবেন, অনলাইনে উনি পাঠদান করতে চান, অর্থাৎ ক্লাস 3, 4, 5 এর বাচ্চাদেরকে পড়াতে চান, ছবি আঁকা শেখাতে চান বা গান শেখাতে চান অনলাইনে। তা সেই ক্ষেত্রে উনি কি ধরনের ট্রেড লাইসেন্স নেবেন? কারণ কোচিং ব্যবসার ট্রেড লাইসেন্স দেওয়া এখন সরকারিভাবে বহুদিন, প্রায় দীর্ঘ 3 বছর যাবত সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে কোনো কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স প্রদান করা হবে না। কিন্তু আমি ধরেন আপনাদেরকে শুধু আমার ওকালতির সবকিছু বাদ দিয়ে দিলাম, আমি শুধু কি করব, আমি অনলাইনে ট্রেনিং করাতে থাকবো। এই যে আমার একটা ব্যবসা হলো, এই ব্যবসাটার ধরন কি হবে কেউ বলতে পারবেন আমাকে? এই যে যাদেরকে ট্রেনিং করাচ্ছি কেউ বলতে পারবেন যে এই ক্ষেত্রে কি হয়? কেউ ছবি আঁকা শেখাতে চান, গান শেখাতে চান, কি হতে পারে? সার্ভিস হবে না, কনসালটেন্সি জামান
আপনি ঠিক বলেছেন, সার্ভিস বলে কোনো আমাদের ট্রেড লাইসেন্সের ক্যাটাগরি নাই, এটা হবে কনসালটেন্সি। তাই আপনি যদি আপনার মেধা বা মনন বিক্রি করেন, অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে কি, আমি আমার কোন ব্যবসার কোন সার্ভিসটা আমি সেল করব সেটার অনুমোদন নেওয়া। তাহলে আমি যদি আমার মেধা মনন বিক্রি করে বা মেধা মনন দিয়ে কোনো সার্ভিস দিতে চাই, সেটা আমরা আসলে ব্যবসার ধরন দিব কনসালটেন্সি। এইভাবেই আপনারা আপনার কি ধরনের ব্যবসা করতে চান প্রথমেই এটাকে মাথায় রাখবেন। যদি এই একটা ডকুমেন্টস ক্লিয়ার থাকে, আপনি আপনার ব্যবসার লিগাল পেপারস এর দিক থেকে, ডকুমেন্টস এর দিক থেকে একটা ধাপ এগিয়ে গেলেন। এটা একটা শেষ হলো। এরপরে দেখেন ট্রেড লাইসেন্স করতে গেলে কি লাগে। আপনার সবার আগে আসে কমার্শিয়াল অ্যাড্রেস। আমি যেহেতু বারবারই বলেছি, বাংলাদেশের কমার্শিয়াল অ্যাড্রেস খুব লিমিটেড, আর অনলাইন ব্যবসার ক্ষেত্রে আসলে কমার্শিয়াল অ্যাড্রেসের কোনো প্রয়োজন থাকার কথাই না। কিন্তু যেহেতু সরকার বাধ্যতামূলকভাবে রেখেছে করতে হবে, আপনারা সবাই জানেন যেটা মানে অন টেবল কিছু আদান প্রদান চলছে আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে বিভিন্ন দক্ষতামূলক শর্ট কোর্সের জন্য কি কনসালটেন্সি দিব? জি, অবশ্যই দিবেন, কারণ আপনার ওই শর্ট কোর্সের জন্য অন্য কোনো ক্যাটাগরি এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যমান নেই, অর্থাৎ দেওয়া নিষেধ আছে। আপনাকে এটাও দিতে হবে কনসালটেন্সি। কনসালটেন্সি শর্ট কোর্স মানে কি, আপনি তো আপনার জ্ঞান বিতরণ করছেন, তাই এটাও কনসালটেন্সি। তা এই ক্ষেত্রে যখন আমি ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করতে যাব, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার এনআইডি লাগবে, আর সেই সঙ্গে লাগবে আপনার টিআইএন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই তিনটা ডকুমেন্টস না থাকলে আপনি বাংলাদেশে ট্রেড লাইসেন্স করতে পারবেন না। ট্রেড লাইসেন্স যখন আপনি আপনার নাম, আপনার ব্যক্তিগত এনআইডি, ব্যক্তিগত ছবি দিয়ে হচ্ছে, এবং একটা প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন, মনে করেন এই যে আমি রাজিয়া বুটিক্সের, আমার সামনে বারবার উনি আসছেন, সেই রাজিয়া বুটিক্সের নামেই করব, তখন কি হচ্ছে, এটা প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপ মিন্স একক ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান। প্রোপাইটারশিপ মানে আমরা কি বুঝি? প্রোপাইটারশিপ মানে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা ব্যবসা যার মালিক একজন ব্যক্তি। এই ব্যক্তি তার সমস্ত ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তিনি এককভাবে পরিচালনা করবেন। এখানে তার কোনো পার্টনার নেই, এখানে তার অন্য কোনো অংশীদার নেই, তিনি এককভাবে পরিচালনা করেন। আর ওই যে বললাম টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এইটার যে ট্যাক্স রিটার্ন উনি যখন জমা দিবেন, সেখানে উনি কি বলে পরিচিত হবেন? উনার প্রতিষ্ঠানের মালিক বলে পরিচিত হবে। অর্থাৎ ওনার ট্যাক্স আইডেন্টিফিকেশনের যে রিটার্ন জমা দিবে, যে অ্যাসেসমেন্ট পেপার জমা যাবে, সেখানে লেখা থাকবে উনি ওনার অফ রাজিয়া বুটিক্স। অর্থাৎ রাজিয়া বুটিক্সের মালিক, তার যে ব্যবসা করেছেন, ব্যবসা করে লাভ লস যা কিছু করেছেন, তিনি এই প্রতিষ্ঠানের মালিক, এবং সেই হিসাবে তিনি সরকারকে তার সম্পদের বিবরণ বা হিসাব দিবেন। এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? যদি আমার সঙ্গে একটু কমিউনিকেশন করতেন। জি ম্যাম। সবাই পেরেছেন? আমার সাজিদুদ্দিন আহমেদ তো পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। এখন আপনার সঙ্গে তো অনেকবারই ক্লাস করেছি ম্যাম, অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকটা আমাদের খুবই কাজে লেগেছে এবং সেভাবেই ব্যবসাটা প্রথম স্টেপটা তো বুঝতে পেরেছেন, তাই না? প্রথম স্টেপ যে আপনি যদি অনলাইন বা অফলাইন যে ব্যবসাই করতে যান না কেন, আপনার প্রথম স্টেপে আপনাকে কিছু ডকুমেন্টস রাখতে হবে। সেই ডকুমেন্টসের প্রথম ডকুমেন্টস হচ্ছে ট্রেড লাইসেন্স। কিন্তু আমরা যতই বলি ব্যবসার ক্ষেত্রে প্রথম ডকুমেন্ট ট্রেড লাইসেন্স, কিন্তু তার আগে একটা ব্যাপার আসে এনআইডি এবং টিআইএন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কিন্তু সার্টিফিকেট বলবেন না, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট হয় না, এটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সার্টিফিকেট হচ্ছে আপনি রিটার্ন দেওয়ার পরে যদি নিতে চান, এই জন্য একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, না নিলেও শুধু অ্যাকনলেজমেন্ট হবে আপনার। এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং এনআইডি যদি না থাকে, তাহলে আপনি আপনার নিজের নামে একটা ট্রেড লাইসেন্স করতে পারবেন না। আর ট্রেড লাইসেন্স শুরু হওয়া মানে আপনার ব্যবসাটা শুরু হলো। এটা হচ্ছে আমাদের লিগালি প্রথম ধাপ বলি। এরপরে তো আপনারা জানেন, যখন আপনাদের সাইবার সিকিউরিটির ক্লাস হবে, যে আপনারা যে পেজ খুলবেন, সেই পেজের ক্ষেত্রে যখন পেজ ওপেন করবেন, এই যে আপনার ট্রেড লাইসেন্সের তথ্য, সেই তথ্যগুলো কিন্তু সেখানে দিয়ে রাখতে হবে। কখনো যদি আপনার পেজ হ্যাক হয়, আপনার পেজ কেউ মানে এটাকে কি বলে, আমরা তো বাংলায় বলি খেয়ে ফেলতে চাই, অর্থাৎ আপনার ডিজিটাল দুনিয়া থেকে আপনার পেজটাকে সরিয়ে ফেলতে চাই, আপনি যখন ফেসবুকের কাছে আপিল করবেন যে আমি আমার এটা ফেরত চাই,
তখন সেখানে কি কি আসবে জানেন? আপনার কাছে ডকুমেন্টস চাইবে যে তুমি প্রমাণ দাও কি কি আছে। সেই প্রমাণের মধ্যে একটা বড় প্রমাণ, কারণ এখন বাংলাদেশ সরকারের যে ট্রেড লাইসেন্সটা দেওয়া যায় সেখানে বারকোড থাকে, এই বারকোড ভেরিফিকেশন করা যায়। আপনি ট্রেড লাইসেন্সের নাম্বার দিবেন, আপনার আমাদের যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সেইটা দিবেন এবং আপনার টিআইএন নাম্বার। এরপরে যারা বেশ কিছু সার্ভিস টাইপের দেন, অনেকের বিন আছে, সাধারণত আপনাদের মতো এখনো হয়তো লাগে না, বাট আরেকটু বড় ব্যবসা ডেভেলপ হলেই BIN, বাংলা আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক যেভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হয় বিজনেসেরও একটা আইডেন্টিফিকেশন নাম্বার হয়, সব ক্ষেত্রে লাগে না এটা, কিন্তু যদি থেকে থাকে আপনার যে পেজ করবেন সেই পেজে এগুলো সব সাবমিট করে রাখবেন। যদি এগুলো থাকে, এতে কখনো আপনার পেজ হ্যাক হলে বা পেজ কেউ সরিয়ে দিলে আপনি সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। এই তথ্যগুলো থাকা ভীষণ জরুরি। আপনাদেরকে যিনি সাইবার সিকিউরিটির ট্রেনিং করাবেন উনি নিশ্চয়ই ব্যাপারে আলাপ করবেন, কিন্তু লিগ্যাল সাইড থেকে এটাই যে এই জিনিসগুলো আপনার ব্যবসার জন্য ভীষণ জরুরি। এরপরে আজকে আমরা একটা ব্যাপার নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আমার ট্রেড লাইসেন্স হয়ে গেছে, সেকেন্ড ধাপ তো আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। আমি বারবার বলেছি যে একটা ব্যবসার নামে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যেটাকে বিজনেস অ্যাকাউন্ট বলি, এইটা থাকতে হবে। এটা থাকলে আপনি ভবিষ্যতে লোন পাবেন, আপনার লেনদেন বা আপনার এই যে ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট হবে, ফাইল হবে, সেখানে এটার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, পরিপক্ক হয় আর কি, ফাইলটা পরিপূর্ণ বলতে পারি। এখন আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমার তো আসলে এত কিছু অ্যাকাউন্টস আমি বুঝি না। কিন্তু আমি যখন আমার ব্যবসার বয়স, আমার ট্রেড লাইসেন্সের বয়স 1 বছর হয়ে যাবে, আমি যে লোনের জন্য অ্যাপ্লাই করব, তখন ব্যাংক কি চাইবে জানেন? আপনার কাছে ব্যালেন্স শিট চাইবে, যে আপনার রিসিভেবল মানে আপনার কত টাকা এখনো পাওনা আছে বাজারে, আপনি এই পর্যন্ত কত টাকা স্টক করেছেন, আপনি কত টাকা বিক্রি করেছেন, এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে আপনার কতটা স্টক আছে। এখন যারা অ্যাকাউন্টস বোঝেন না তারা তো ওইভাবে পদ্ধতিতে যেতে পারবেন না। এখন আজকে কি আপনারা এটা শিখতে চান? তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাকে একটু জানাতে হবে এই ব্যাপারটা, টালি খাতাটা মেনটেন করা শিখতে চান কিনা। আচ্ছা, রিফাত জাহান বলেছে সে শিখতে চায়, আর কেউ? জি ম্যাডাম আমি আসসালামু আলাইকুম, আমিও শিখতে চাই। আসসালামু আলাইকুম, আমি খুশি খাবো। জি ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আজকে, আমি গতদিনও বলেছিলাম এটা শিখতে চাই। হ্যাঁ ম্যাডাম, আমরাও শিখতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে, এটা না থাকলে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে ব্যাংক লোন নিতে গেলেই আপনাদের কাছে এটা চাইবে, এবং সেই সময় ব্যাংক থেকে একজন থার্ড পার্টিকে নিযুক্ত করে দিবে, আমাদের মতো কাউকে, একটা ভালো পরিমাণে টাকা আপনার ব্যয় হবে। আমি যেহেতু ব্যাংকের হয়েও অনেক জায়গায় ট্রেনিং করাই, সেই ক্ষেত্রে বারবার আমাকে এটা বলতে হয়, আমি আপনাদেরকেও বলছি। ধরেন আপনার ওই যে লাল খাতা পাওয়া যায় তো বাজারে, দেখেছেন না বইয়ের দোকানে? চেনেন তো আপনারা? ওইটা হলে খুব ভালো। মনে করেন ওইটা নাই, আমার বাসায় যে এরকম একটা খাতা আছে, এইরকম একটা খাতা, আমার ব্যবসার শুরুতেই আপনি কয়েকটা ঘর করবেন, তারিখ লিখে, এই যে দেখতে পাচ্ছেন আমাকে? আচ্ছা দেখেন, খাতায় তারিখ লিখে কি করব, আমি পণ্য কিনেছি, হ্যাঁ, পণ্য কেনা, ডেলিভার, টাকা, তার পাশে পাওনা টাকা। এই যে দেখেন 3টা বা 4টা ঘর করবেন, দেখতে পান আপনারা স্ক্রিনে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আপনারা জাস্ট এটার জন্য কিন্তু কোনো অ্যাকাউন্টস জানতে হবে না, এটাই ব্যাংক লোন দেওয়ার জন্য চায়। আপনি মনে করেন 200 পিস সালোয়ার কামিজ কিনেছেন, বা আমি কাউকে বলি কেউ ছবি বিক্রি করেন, আপনি 200 পিস সালোয়ার কামিজ কিনেছেন, 200 পিস ছবি কিনেছেন, এই পণ্য কেনাটা লিখবেন যে আমার 200 পিস সালোয়ার কামিজ ক্রয় মূল্য 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা এটা লিখে রাখতে হবে। এরপরে 200 পিস তো আপনার একদিনে সেল হবে না, একদিনে হবে না। আপনার তারিখ ওয়াইজ, যে ধরেন যদি সপ্তাহের হিসাব করেন, এই সপ্তাহে আমার 10টা গেছে, 10টার মূল্য কত? এখন আপনারা যারা অনলাইনে বিক্রি করেন সেখানে হয়তো আপনারা কিস্তির অফার দিতে পারেন, বা আপনাদের কাছ থেকে বাসায় এসে কেউ নিয়ে গেছে, তারা কিস্তিতে টাকা দিবে, বাকি রেখেছে, তখন কি হচ্ছে, প্রথম হচ্ছে ক্যাশ ইন, কত টাকা আপনার ঢুকেছে বিক্রি করে, আর একটা জায়গায় থাকবে রিসিভেবল, মানে আমার এখনো কত টাকা বাজারে পাওনা আছে। তার মানে আমি প্রথমেই কিন্তু জেনে গেলাম আপনার স্টক, যে আমার স্টক আপনি একবারে
200 পিস ঢুকিয়েছেন, তার মানে ওখানেই তো থামবেন না, আপনার আসতেই থাকবে। এই স্টকটা মেনটেন করে রাখা খুব জরুরি। আপনি যখন ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করবেন, ব্যাংক কিন্তু প্রথমেই দেখতে চাইবে এই পর্যন্ত আপনি কত প্রোডাক্ট স্টক করতে পেরেছেন, আপনার সেই স্টক প্রোডাক্ট থেকে কতটুকু প্রোডাক্ট সেল হয়েছে এবং তারিখ সহ লিখবেন। এরপরে আপনার আসলে কত টাকা বাজারে পাওনা আছে, কত টাকা আপনি পেয়েছেন, এইটার চেয়েও বেশি জরুরি আপনার কি পরিমাণ পণ্য আপনি স্টক করতে পেরেছেন, কি পরিমাণ পণ্য আপনি বিক্রি করতে পেরেছেন। কারণ আপনার পণ্য স্টক এবং বিক্রি করার সঙ্গে সম্পর্কিত আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন, লোনটা সঠিক সময়ে পরিশোধ করতে পারবেন কিনা। তারপরে আপনাকে দিতে হবে, যদি আপনার ক্যাশ অন ডেলিভারি হয় সেটা আপনি লিখে রাখবেন, যদি আপনাকে কেউ বিকাশে দিয়ে রাখে সেই বিকাশের ট্রানজাকশনটা লিখে রাখতে হবে, এবং কেউ যদি বাকিতে বা কিস্তিতে নেয় সেটা কি হবে। দেওয়ার পরে এই যে আপনি দিলেন সবকিছু হিসাব লিখলেন, এইটার পরে মাস শেষে আপনাকে একটা সামারি করতে হবে যে আমি মোট 300 পিস 3 পিস এনেছিলাম, সেখান থেকে আমি 150 পিস বিক্রি করতে পেরেছি, এর ভিতরে আমার 100 পিসের টাকা আমার ক্যাশ অন ডেলিভারিতে এসছে, 20 পিস 3 পিস বা পোশাকের দাম আমার বিকাশ বা নগদে ঢুকেছে, আর বাকি 30 পিস এখনো রিসিভেবল, মানে আমি আর এখনো বাজারে এই টাকাটা পাওনা আছে, আমি ভবিষ্যতে পাবো। এইটা যদি মেইনটেইন করতে পারেন, আপনার যখন 12 মাসের হিসাব থাকবে আপনি ইজিলি ব্যাংক থেকে লোন পাবেন, কারণ আপনি সেই হিসাবটা সাবমিট করতে পারবেন। এবং যারা স্টক করেন কোনো ভেন্ডারের কাছ থেকে অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নেন, যদি সেখানে কোনো মানি রিসিভ বা এই জাতীয় থাকে অবশ্যই এগুলো মেইনটেইন করবেন। আপনার লোন নেওয়ার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যে আপনার ভেন্ডারের কাছ থেকে স্টক করেন সেটার প্রমাণ যদি থাকে তখন এটা অনেক বেশি জেনুইন হয়ে যায়, আপনার এই হাতে লেখা যাবে দা খাতাটা। আপনারা কি বুঝতে পেরেছেন না আমি আবারও বলবো? আমার সঙ্গে তো একটু যোগাযোগ করতে হবে, বুঝতে না পারলে। পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি পেরেছেন, আর কি অন্যরা বুঝতে পেরেছেন না আমি আবার এটা নিয়ে আলোচনা করব? বুঝতে পেরেছি ম্যাডাম। বুঝতে পেরেছেন, হ্যাঁ? আচ্ছা, একটু তাহলে আরেকবার একটু ছোট সামারি করে বলি, আরেকবার সামারি বলি। হ্যাঁ, যে ক্রয় মূল্য, দেন বিক্রয় মূল্য, দেন হচ্ছে যে আমার কত টাকা মার্কেটে বাকি আছে। হ্যাঁ, আর আপনার অবশ্যই এখন যেহেতু দুইটা ওয়েতে আমাদের টাকা আসে, একটা ওয়ে কিভাবে আসছে ক্যাশ অন ডেলিভারি, আর একটা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আসে, অর্থাৎ এই যে বিটুবি, বিকাশ, নগদ, এই টাইপের। আচ্ছা, একজন এক্সাম্পল দিতে বলছেন, এক্সাম্পল আমি আবার বলি, ধরেন আমি কনসালটেন্সি করি, এটার একটা উদাহরণ দিয়ে দে, অনেকের আছে এখানে কনসালটেন্সি করি। আমার প্রথম ব্যাচে আপনারা এই যে আজকে 39 জন আছে, আমরা 39 জন ছাত্র ভর্তি হয়েছেন। 39 জন ছাত্রের মধ্যে থেকে আমি 20 জনের পূর্ণ টাকা পেয়ে গেছি কোর্সের, 10 জন আমাকে অর্ধেক টাকা দিয়েছে, আর বাকি যারা আছে তারা স্টেপ বাই স্টেপ দিবে, অর্থাৎ রিসিভেবল। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে আমার শিক্ষার্থীর সংখ্যা 39, পূর্ণ টাকা প্রদান করেছে, মনে করেন আমার কোর্সের মূল্য ভ্যালু হচ্ছে 6000 টাকা, পূর্ণ টাকা দিয়েছে 30 জন, সেই 6000 দিয়ে গুণ করে ফেলতে হবে 30, বাকি 10 জন আমাকে হাফ দিয়েছে সেটা লিখতে হবে, আর যে বাকি টাকাটা এবং ছাত্র সেটার একটা রিসিভেবল আমি এদের কাছে পর্যায়ক্রমে টাকা পাবো। ঠিক এটা আমি উদাহরণ দিলাম কনসালটেন্সি দিয়ে যারা আছেন তাদের জন্য, কারণ আমাকে অলরেডি একজন ইনবক্স করেছেন যে উনি কনসালটেন্সি দিয়ে ট্রেড লাইসেন্স নিতে পারবেন কিনা। আমার এখানে মনে করেন ফুডের বিজনেস করেন, উনি নিজে প্রোডাক্ট বানায়, ওনার তো ডেলিভারি নাই, তাহলে উনি কিসের ব্যবসা করেন? উনি কুকিজ বানান। কুকিজ বানাতে ওনার ডিম লাগে, বাটার লাগে, ময়দা লাগে, এই জাতীয় এটসেট্রা, হয়তো চকলেট আরো অনেক কিছু লাগে। হ্যাঁ, রেকর্ড তো দিয়ে দেওয়ার কথা হৃদয়, এটা গ্রুপে বা এটা ফেসবুক পেজে শেয়ার করবে, আমি যতদূর জানি এটা রেকর্ড। এখন আমরা কথা বলছিলাম যিনি ফুডের ব্যবসা করেন, তাহলে ওই যে উনি বাটার, উনি ময়দা, উনি কর্নফ্লাওয়ার, উনি মানে যে কেক বানালে যেগুলো যেগুলো লাগে আর কি, উপাদান যে কিনলেন, এই উপাদান কেনার ভ্যালুটা লিখবেন। তারপরে উনি কত কেজি বিস্কিট বানিয়েছেন সেই বিস্কিটের পরিমাণ উল্লেখ করবেন। মনে করেন উনি যা কিছু পণ্য কিনেছেন একবারে তৈরি করেননি, প্রথম লটে উনি বানিয়েছেন 5 কেজি বিস্কিট, উনি এটাই কিন্তু উল্লেখ করবে উনি 5 কেজি বিস্কিট বানিয়েছে, এবং সেই প্রথম লট থেকে ওনার বিক্রি হয়েছে 3 কেজি।
উনি টাকা পেয়েছেন 2 কেজির, এখনো 1 কেজি বাকি। কেন এটা করবেন জানেন? যিনি আজকে কেক বা বিস্কিট বানিয়ে বিক্রি করছেন, কিছুদিন পরে উনি কিন্তু একটা বেকারি শপ দিতে পারেন, পেস্ট্রি শপ দিতে পারেন। এবং বেকারি বা পেস্ট্রি শপের ক্ষেত্রে লোন পাওয়া খুব একটা কঠিন না, যদি আপনি এই হিসাবগুলো দেন যে আপনার এতদিন চলেছে এবং আপনি দক্ষ। দেখা যাবে আপনি ব্রেড বিস্কিট সব বানাচ্ছেন ছোট্ট একটা শপে, খুবই ছোট্ট শপ দিয়ে শুরু করে। তাই আপনার এই হিসাব রাখাটা ভীষণ জরুরি। আপনারা বারবার বলেন না ব্যাংক কেন আমাদের লোন দেয় না? ব্যাংক আগে আস্থা অর্জন করতে হবে যে আপনার শুধু ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি আসলে ব্যবসা বোঝেন, আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং ব্যাংকের কাছ থেকে আপনি যেই টাকাটা নিচ্ছেন ঋণ হিসাবে, সেই টাকাটা ফেরত দেওয়ার যোগ্যতা আপনি রাখেন বা আপনি যোগ্য। যখনই ব্যাংকের এই কনফিডেন্স হবে, ব্যাংক কনফিডেন্ট থাকবে আপনার প্রতি, অবশ্যই ব্যাংক আপনাকে লোন দিবে। তাই ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে আপনার এনআইডি, আপনার টিআইএন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার ট্রেড লাইসেন্স, এই 3টা জিনিস এবং একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট না। আপনার ওই যে ট্রেড লাইসেন্সে যে রাজিয়া বুটিক্স এর নামে খোলা, এই রাজিয়া বুটিক্স এর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর থাকতে হবে কি, যেদিন থেকে আপনি ব্যবসা শুরু করেছেন সেদিন থেকে একটা জাবেদা খাতা। তাই যাদের নেই, আগামীকাল সকালে বই খাতার দোকানে চলে যাবেন, আমরা দেখবেন লাল শালুতে মোড়া একটা খাতা হয়, অবশ্যই খাতাটা কিনে নিয়ে আসবেন এবং আগামীকাল থেকেই আপনার হিসাব রাখা শুরু করবেন। নেক্সট ইয়ার আপনারাই যদি আবার আমার সঙ্গে এই গত নভেম্বরেও আমি এই সময়টাই ট্রেনিং করিয়েছি, আপনারা যদি আবার সামনে নভেম্বরে আসেন, আপনারাই আমাকে জানাতে পারবেন যে আপু আমার এই যে আপনি বলেছিলেন, হ্যাঁ রেজিস্টার খাতা, ইয়েস রেজিস্টার খাতা, যে লাল রঙের কাভার যেটা হয় সেখানে ছকটক সব দেওয়া থাকে, 1-2 দিন প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে কোথায় কি লেখা থাকে। আপনারাই আমাকে জানাবেন যে আপু আপনার মতো এই হিসাব করে বের করে ফেলেছি, আসলে টোটাল আমি কত টাকা ইনভেস্ট করেছি, কত টাকা আমি প্রফিট করতে পেরেছি, যদি লস হয়ে থাকে এখানে কত টাকা গেছে, আর আমার আয় ব্যয় সামঞ্জস্য কতটুকু। এই হিসাব থাকলে আপনি নিজেও ব্যবসা করে আনন্দ বোধ করবেন এবং আরো নিজেকে কিভাবে প্রোগ্রেস করতে হয় ফোকাস হবে সেই দিকে। এটা একটা বড় হিসাব হয়ে গেল যে আমাদের পণ্যের হিসাব রাখা, আমাদের কি পরিমাণ ইনভেস্ট করছি ব্যবসায়, ব্যবসায়ের মূলধনে আমার কতটা যাচ্ছে, সেখান থেকে আমার কতটা লভ্যাংশ হচ্ছে এবং আমি আরো কত টাকা। আলাইকুম। টালি খাতা, এই যে আনোয়ারা খাতুন, আমি শব্দটা মনে করতে পারছিলাম না, টালি খাতা, থ্যাংক ইউ। হ্যাঁ শাওন সুবর্ণা বলেন কি বলতে চান? শাওন আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা আনোয়ারা খাতুন বলেন, হ্যান্ড রাইজ করেছেন, বলেন আনোয়ারা খাতুন। আপনাকে আনমিউট করতে হবে, আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা যাই হোক, আপনি হাত তুলেছিলেন এখন। ওয়ালাইকুম সালাম, জি বলেন আনোয়ারা। আপনি বলছেন একটা আপুর মানে কুকিজ আইটেম নিয়ে, আমি যেমন ফুড নিয়ে কাজ করছি, আমার কাবাব, তো আপনি বললেন যে ফার্স্ট উপকরণের ভ্যালুটা, যে আমার কাবাব তৈরি করতে মাংস বা আদার্স যা যা লাগছে সেটা একটা হবে। দেন হচ্ছে যে আমার কাবাবের ওজন আমি পিস হিসাবে করছি, আমি হয়তো একদিনে 1000 কাবাব তৈরি করলাম। তারপরে বলছেন একটা বিক্রয়ের হিসাব, সেখানে আমি আজকে হয়তো বিক্রি হলো আমার 300 পিস, তাহলে আমি ওখানে 300 পিস বিক্রয়ের জায়গাতে লিখবো, তাই তো? সেটাকে আবার আমি যে টাকাতে সেল করছি পার পিস সেটা দিয়ে গুণ করব, তার মানে আমার ওই দিনের হিসাবটা বের হয়ে আসলো। জি জি। তারপরেরটা কি ছিল ম্যাম, যে আমার কতটা বাকি থাকতো? হ্যাঁ ধরেন আমরা আছি না, যে আপনার পাশের বাসার ভাবি আপনার কাছ থেকে বললো আমাকে 100 পিস কাবাব দেন, আপনাকে আমি আগামী মাসে টাকাটা দিব। ব্যবসায়ীতে এটা হয়, এটাকেই রিসিভেবল বলে, অর্থাৎ আপনার পাওনা টাকা, হিসাব মেলাতে পারবেন না। আমরা নরমালি কি করি, যখন হিসাব করি তখন ওই ঘরে আবার নিয়ে আসি যে এই পিসটার টাকা আমি এখন পেয়েছি, আমার রিসিভেবল এখন 0, আমার এখন আর কোনো বাজারে পাওনা টাকা নাই। এইটা করলে আপনি 6 মাস পরেই বুঝতে পারবেন যে আপনি আপনার ব্যবসায় যে পরিমাণ শ্রম দিচ্ছেন, যে টাকা ইনভেস্ট করছেন, সেটার সঙ্গে আপনার প্রফিট আর সামঞ্জস্য থাকছে কিনা। এবং এটা বুঝতে পারলে দেখবেন নিজেরও ব্যবসা করতে ভালো লাগছে। আর আপনারা যদি হিসাব না রাখেন, কিভাবে বুঝবেন যে আমি যে বিনিয়োগ করছি সেই বিনিয়োগের সমান কত টাকা
আমাদের আসলে আমরা আবার ফেরত পাচ্ছি বা লাভ হচ্ছে কতটুকু। আপনারা লাভের হিসাবটা কিভাবে করেন আমার সঙ্গে কেউ শেয়ার করবেন? লভ্যাংশের হিসাব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার কাছে ট্রলি খাতাও আছে এবং স্টক খাতাও আছে। আমি দুইটা মেনটেন করি, আমাদের বিজনেস আছে, জি পাশাপাশি আমার পেজ আছে। আমি অলরেডি গ্রুপে ছবি দিয়েছি ট্রলি খাতা এবং স্টক খাতার। হ্যাঁ বিজনেসে মেন আপনার হচ্ছে অনেক রুলস লাগে। আমি অনেক ছোট মানুষ, যদি বলেন আমি শেয়ার করব। অবশ্যই সেটা অবশ্যই শেয়ার। হচ্ছে আমরা ধরেন আমরা ব্যবসা করছি, হ্যাঁ ব্যবসার প্রথমত হচ্ছে ব্যবহার, ব্যয়, বুদ্ধি, সততা। আমি মানুষকে, আমিও কনসালটেন্টের কাজ করি ম্যাম, আর ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করি। আমাকে যে হৃদয় অ্যাড করেছে ও ক্যাডেট, আমিও ক্যাডেট, বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট। আমি ঢাকাতে থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। তো আমি এই ধরনের কথাবার্তা বলি বা শুনি, আপনার থেকে আরো শিখতে পারছি। আমাদের ব্যবসা সফলতা হলে আমার মনে হয় 4-5টা গুণ লাগবে। আপনাকে তো ব্যয় করতে হবে, ব্যবহার থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, সৎ এবং সাহসী। পাশাপাশি আরো ঝুঁকি তো আছে। সবকিছু মিলে আরেকটা বিষয়, আপনাকে অবশ্যই যাই করেন জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে ব্যালেন্স শিটটা আপনাকে মিলাইতে হবে। আমি আজকে সারাদিনের কর্মটা কি করলাম। জি জি জি, আপনি ব্যয় বলছেন না, ব্যয় হচ্ছে ইনভেস্টমেন্ট। যে কোনো ব্যবসায় আপনার তো একটা ইনভেস্টমেন্ট লাগবে, ঠিক? ভালো ব্যবহার, সুন্দর ব্যবহারও যেমন আপনার ওই যে বললেন ব্যবসার জন্য দরকার, ওটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট, মূলধন। রাইট। একটা ইনভেস্টমেন্ট আপনার। আপনার এটা ক্যাপিটাল। ক্যাপিটাল কি জানেন? আপনি ধরেন খুব রাগী একটা মানুষ, কিন্তু যখনই আপনার সামনে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই রাগ, যন্ত্রণা, ব্যথা, অসুস্থতা কি করতে হবে? হজম করে ফেলতে হবে। সেখানে আপনার কি ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। তাকে ঠিক আছে জি আপনি আবার আসবেন, আপনাকে খুব বিরক্ত করেছে, আপনাকে মনে করেন 100টা পণ্যের দাম জিজ্ঞেস করে শেষ পর্যন্ত 10 টাকা দামের একটা পণ্য নিবে, এটাতে আপনার বিরক্ত হওয়া যাবে না। বলতে হবে আপনি যে নিয়েছেন ধন্যবাদ, বা যদি নাও নেন ধন্যবাদ আপা বা ভাই, আমরা আশা করব নেক্সট টাইম আপনার সঙ্গে আমাদের ডিলিংস হবে। এই যে আমাদের যেটা হয় ইনবক্সের ক্ষেত্রে, আসলে দোষ না, ইনবক্সের ক্ষেত্রে অনলাইনে খুব বিরক্ত হয়ে যান আপনারা যারা ব্যবসা করেন। ওই যে বারবার দাম জিজ্ঞেস করে, প্রোডাক্টের এইটা দেন সেইটা দেন, এগুলো আমাদের ভাই এবং প্রিয় বোনেরা হওয়া যাবে না। ব্যবসায়ের আসলেই একটা বড় মূলধন হচ্ছে আপনার ধৈর্য। মানি তো আছেই, মানি ইনভেস্টমেন্ট করা ছাড়া তো আপনি কিচ্ছু করতে পারবেন না। তারপরের ইনভেস্টমেন্টই হচ্ছে আপনার ধৈর্য। যদি ধৈর্য সব ঠিকঠাক থাকে, আপনি ভালো ব্যবহারও অটোমেটিকলি হয়ে যাবে এবং আপনি সফল হবেন। আর অবশ্যই আয় আর ব্যয়ের হিসাব, এইটা না থাকলে আপনি ব্যবসা থেকে আসলে প্রফিট তুলতে পারবেন না। আপনার যদি একদিনে 20 টাকা উপার্জন হয়, সেই 20 টাকাও কিন্তু আপনার টালি খাতায় আপনাকে লিখে রাখতে হবে, যেটা রিসিভেবল অর্থাৎ আমার পাওনা, এটা আমি রিসিভ করেছি, আমি পেয়েছি। এইটা লিখলেই মাস শেষে আপনি বুঝতে পারবেন আপনি আপনার প্রতিষ্ঠানে কত টাকা ব্যয় করেছেন, কত টাকা উপার্জন করেছেন, কত টাকা এখনো বাজারে পাওনা আছে, এবং আপনি আসলে কতটা প্রফিট করেছে। যখন হিসাব করে দেখবেন বা এই মাসে তো আমি 2000 টাকা প্রফিট করেছি, আপনার দ্বিগুণ উৎসাহ আসবে যে সামনের মাসে আমার 3000 টাকা প্রফিট করতে হবে। তখন দেখবেন আপনি আপনার প্রতিষ্ঠানে আরো অনেক বেশি সময় দিচ্ছেন, আপনার ধৈর্য বা পারছে, আপনার কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। এই যে আপনাদের যাদের সঙ্গে আজকে এটা নিয়ে আলোচনা করছি, যারা যে শাহাবুদ্দিন তো অনেকদিন ব্যবসা করে, ও এটা টালি খাতার হিসাব টিসাব বলছে, যারা আপনারা এখনো শুরু করেননি, ঠিক আগামীকাল থেকে শুরু করবেন। রাজন আপনি কিছু বলতে চান? এস আহমেদ রাজন একটা হাই দিয়েছেন। যদি করেন ঠিক 1 বছর পরে, অর্থাৎ নেক্সট ট্রেনিং সেশন যখন আমরা করব এই বছর বা 6 মাস পরে, আপনারা আমাকে বলবেন যে এটা থেকে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা। আর ধরেন কোনো উপকার কিছু না হোক, 1 বছর পরে ব্যাংক লোন নিতে যাবেন, তখন আপাকে ধন্যবাদ দিবেন। এটা খুব জরুরি, এটা ছাড়া ব্যাংক লোন দেয় না, এই স্টকের হিসাব ছাড়া। তখন কি করেন ওনারা, আমাদের মতো কনসালটেন্সি করে যারা, তাদের কাছে পাঠিয়ে দেয় ব্যাংকের, যে আপা আপনারা এগুলো একটু ওনাদেরকে তৈরি করে দেন। আমরা কিন্তু বড় অঙ্কের টাকা চার্জ করি এই জাতীয় কাজ করতে গেলে। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কি আমরা এর পরের স্টেপে যাব এখন? ঠিক আছে, তাহলে আমরা যাই পরের স্টেপে যাই। হ্যাঁ, আমাদের মোটামুটি এখন হিসাব রাখা হয়ে গেছে। এইবার আমরা এই যে ক্যাশ টাকাটা ইনকাম করছি, অর্থাৎ ক্যাশ ইন ডেলিভারি, এই টাকাটা কি করব বলেন তো, যেটুকু প্রফিট থাকছে। ব্যবসার আমি মূলধনের কথা বলছি না,
ইনভেস্টমেন্ট ক্যাপিটালের কথা বলছি না, যে আমার 2000, 1000, 3000 যে আমি প্রফিট করছি, সেই প্রফিট থেকে কিছু টাকা তো আমার নিজের খরচের জন্য রাখতে হবে। আর বাকি টাকাটা আমি কি করব বলেন তো? বা ক্যাপিটালি আমার কাছে এখন 50,000 টাকা আছে, এই মুহূর্তে আমার 20,000 টাকা ইনভেস্ট করলেই হবে, কিন্তু আমার ক্যাপিটাল, সেই বাকি টাকাটা আমি কি করব? সেই 30,000 টাকা কি করবেন? ব্যাংকে রাখবো, ব্যাংকে জমা রাখবো। ব্যাংকে জমা রাখবেন, যখনই লাগবে আবার ব্যাংক থেকে তুলবেন। আর এই যে আপনার প্রফিটের টাকাটা আপনি যে ব্যাংকে রাখছেন, এটাতে আপনার 3টা লাভ হবে। প্রথম লাভ, আপনার ব্যাংকের সঙ্গে লেনদেন বাড়ছে, অর্থাৎ আপনি ব্যবসা করছেন, ইনকাম করছেন, ব্যাংকে দিচ্ছেন, ঠিক যখন প্রয়োজন আপনি তুলতে পারছেন। আর তৃতীয় লাভটা কি জানেন? আপনার সঞ্চয়ের অভ্যাস গড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন না, একটু একটু করতে করতে আপনার যে 20,000 টাকা ক্যাপিটাল ছিল, কখন এটা 50,000 অর্থাৎ 50,000 টাকা হয়ে গেছে। এটাও এক ধরনের নেশা। আপনি যখন এই হিসাব রাখতে শুরু করবেন, ব্যাংকে লেনদেন করতে শুরু করবেন, আপনি কিন্তু আসলে তখন উদ্যোক্তা না, ব্যবসায়ী হয়ে যাবেন। উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ করে উনি একটা কাজে ফোকাস করেন, তারপরে উনি যখন লিগাল ডকুমেন্টস বানাচ্ছেন, উনি টালি খাতা করছেন, উনি হিসাব নিকাশ রাখছেন, ব্যাংকে লেনদেন করছেন, তখন তো উনি উদ্যোক্তা থেকে ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। এইভাবেই আপনি নিজেই আসলে বুঝতে পারবেন না যে আপনার বিজনেস পরিকল্পনা কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। তাই যিনি আজকে ফুড ব্যবসা করে, আমি তো অবশ্যই চাইবো যিনি কুকিজ বানাচ্ছেন, কেক বানাচ্ছেন, উনি একটা পেস্ট্রি শপ দিবেন, বেকারি দিবেন। আবার যে আপা আমার বলছে উনি কাবাব বানান, উনি কাবাবের সঙ্গে উনি নান, পরোটা, এগুলো শুধু অনলাইনের ব্যবসা না, উনি এগুলোর একটা বিজনেস শুরু করবেন উদ্যোক্তা থেকে। আমরা কিন্তু সকলেই তাই চাই, যে যে যেখান থেকে উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোক্তা মানে নবীন ব্যবসায়ী। উদ্যোক্তার যে আমাদের বাংলা আবিধানিক যে সংজ্ঞা দেওয়া হয়, উদ্যোক্তা মানে যিনি উদ্যোগ গ্রহণ করেন বা নবীন ব্যবসায়ী। নবীন থেকে তো প্রবীণ ব্যবসায়ী হতে হবে। আমার ভীষণ ইচ্ছা আপনারা যারা অনলাইন উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করেছেন, অনলাইনে আপনারা মার্কেট প্লেসে বড় বড় ব্যবসা করেন। কারণ এখন তো অনেকেই মার্কেট প্লেস বানাচ্ছে, অনলাইন মার্কেট প্লেস। কারণ মানুষের এখন আর মার্কেটে মার্কেটে যে শপিং করার সময় নেই, যেগুলো না গেলেই চলে না সেটা যায়। এর বাইরে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র অনলাইনে পাওয়া যায় মার্কেট প্লেসে। আপনি সুন্দর আপনার পণ্যের ছবি তুলবেন, আর আপনি যদি গুণগত মান এবং আপনার আইনগত সব ঠিক রাখেন, আপনার প্রোডাক্ট ভালো হয়, অবশ্যই সেটা সেল হবে। মার্কেটে মার্কেটে ঘোরার সময় কার আছে? আপনাদের একটা উদাহরণ দেই, আগে আমরা স্বপ্ন, আগোরা এগুলোতে বাজার করতে যেতাম না? করোনার সময় কি নিয়ে আসলো? অনলাইনে চাল ডাল বিক্রি করতে নিয়ে আসলো, চাল ডাল সবজি। এখন আমি যে নিজে বাইরে এই সুপার শপ গুলোতে বাজার করতাম, আমি কিন্তু যাই না। আমার মতো অজস্র মানুষ যায় না, সময় নেই। তারা এই যে মার্কেট প্লেস আছে সেখানে অর্ডার করে দিচ্ছে, ঘরে চলে আসছে। অর্থাৎ আপনারা যারা অনলাইনের উদ্যোক্তা আছেন, মার্কেট প্লেসে আপনাদের প্রোডাক্ট দিবেন, লিগাল গুলো ঠিক রাখতে হবে। লিগাল ডকুমেন্টস ঠিক না থাকলে আপনার অধিকারের অভিযোগ আসতে পারে। এসকে আঙ্গুর, আপনি কিছু বলতে চান? না আপা বলেন। তাহলে মিউট করে রেখেন প্লিজ, হ্যাঁ, একটু শব্দ আসে। সেক্ষেত্রে আপনাকে কেন লিগাল ডকুমেন্টস ঠিক রাখতে হবে? দেখেন, ব্যবসা মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আপনি যখনই একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবেন, আপনার সেই প্রোডাক্টের প্রতিদ্বন্দ্বী আরো একজন একই প্রোডাক্ট আনবে। তখন ব্যবসায়ের আমরা ওই মূল্যবোধ এখনো সবার মধ্যে অর্জিত হয়নি। ব্যবসায়িক শত্রুতা হয় বা আদার্স ব্যক্তিগত শত্রুতা হয়, আপনার একটা প্রোডাক্ট নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, আইনগত ব্যবস্থা নিতে বলতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? আপনি যখন আপনার প্রোডাক্টের লিগাল ডকুমেন্টস ঠিক রাখবেন, আপনার প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক রাখবেন, এই জাতীয় অভিযোগ করলেও কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নিতে পারবেন না। তাই আমি আসলে প্রত্যেককে অনুরোধ করব, ব্যবসার ক্যাপিটাল যেমন ঠিক টাকা হচ্ছে, সেইভাবে আরেকটা ক্যাপিটাল হচ্ছে লিগাল ডকুমেন্টস। ডকুমেন্টস ঠিক থাকলে কেউ কোনোভাবে কোনো কিছুতে আপনাকে আক্রমণ করতে পারবে না। আমি যেহেতু একজন টিচার, আমি যখন ক্রিমিনাল অফিসে আমি খুব কম পড়াই, হয়তো আমাকে কখনো কখনো মানে টিচার না থাকলে যেতে হয়। এই ক্রিমিনাল অফিস নিয়ে পড়াতে গেলে আমি কিন্তু একটা কথা বলি, যদি ডেড বডি আর মার্ডার ওয়েপন না পাওয়া যায়, আপনি 6টা খুন করলেও আপনাকে কেউ খুনি বলতে পারবে না এবং আপনাকে কোনো শাস্তি দিতে পারবে না। কারণ আইনে বলেছে, কাউকে আসামি বলতে গেলে, খুনি বলতে গেলে, তাকে শাস্তি দিতে গেলে 2টা জিনিস পেতে হবে। একটা হচ্ছে ডেড বডি
আর একটা হচ্ছে মার্ডার ওয়েপন, যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই দুইটা না পাওয়া গেলে তাকে খুনি সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন আদালতের নেই। সেম আপনাদের যদি লিগাল ডকুমেন্টস, আপনাদের যদি প্রোডাক্টের মেয়াদ এগুলো ঠিক থাকে, তাই আপনাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার বা ফৌজদারি অপরাধের যে যেখানেই যে ধরনের অভিযোগ দিক না কেন, আপনারা কিন্তু কোনোভাবেই আইনের আওতায় শাস্তি দিতে পারবেন আপনাদের। যেমন দেখেন একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের যে একজন ভদ্র মহিলা উনি অনলাইন ব্যবসা করতেন, অফলাইন ব্যবসা করতেন, ওনাকে ভোক্তা অধিকার একটা বড় রকমের ফাইন করেছিলেন, ওনার সব বন্ধ করে দিয়েছিলেন। উনি কিন্তু ব্যাক করেছেন, আমি অসম্ভব সাহসী মেয়ে বলবো, উনি ব্যাক করেছেন এবং উনি কিন্তু বারবার উনার লাইভে আমি দুই এক সময় চোখে পড়েছে যে একটা কথা বলে, আপনারা যখনই ব্যবসা করবেন লিগাল ডকুমেন্টস ঠিক রাখবেন। আমি বুঝিনি দেখে আমার এই বিপদ হয়েছিল, আমি বুঝতে পারিনি দেখে। তাই আমার কথাটা কি বুঝতে পারছেন? যে ব্যবসা শুরুর আগে অবশ্যই কাগজপত্র ঠিক করবেন। আমার যে আপা কাবাবের ব্যবসা করছেন, আমি অবশ্যই বলবো আপা আপনি যে ফুডের ব্যবসা করছেন আপনি একটা ট্রেড লাইসেন্স নেবেন। কেন নেবেন জানেন? আপনার কাবাবের ব্যবসা নিয়ে আপনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিল ভোক্তা অধিকারে, আপনার ডকুমেন্টস থাকতে হবে আপনি এই ব্যবসা করার অনুমতি নিয়েছেন। আবার মনে করেন কেউ কসমেটিক্স আইটেম মানে যে বানাচ্ছে, ওই যে উপটন, ক্রিম, তারপরে চুলে দেওয়া তেল, এরকম অনেক কিছু সৌন্দর্যবর্ধক পণ্য ঘরে বানিয়ে বিক্রি করছে না, এইটার কিন্তু বিএসটিআই এর অনুমোদন থাকা প্রয়োজন। কারণ বিএসটিআই এর অনুমোদন ছাড়া, বিএসটিআই যদি আপনাকে অনুমোদিত না করে, আপনি যে প্রোডাক্ট ব্যবহার করছেন এটা থেকে তো স্কিন ক্যান্সারও হতে পারে। জি বলেন ভাই, আপনি হাত তুলেছেন, আবার হারিয়ে গেছেন। কে যেন একজন হাত তুলেছিলেন এখানে। এই জন্য বলতে চাই যে যখন কি বিজনেস করছেন, আর আমি আরেকটা জিনিস বলবো, যারা অনলাইন নতুন উদ্যোক্তা, ফ্রেশের জন্য বিএসটিআই লাগবে, ফিশের জন্য আপনি যদি সেটাকে সারা বাংলাদেশ প্রথম বরফজাত করে ডেলিভারি করেন সেই ক্ষেত্রে লাগবে না। কিন্তু যদি আপনি দেশের বাইরে মাছ পাঠাতে চান, শুধু বিএসটিআই না, আপনার আরো অনেকগুলো অনুমোদন লাগবে। কিন্তু আপনি যদি এখন মাছের মনে করেন রান্নার তরকারি ঠিক না, মাছের অন্য জাতীয় আইটেম বিক্রি করতে চান, তখনই লাগবে। এই যে আপার ক্ষেত্রে কাবাব, যেহেতু মাংস প্রসেস করে কাবাব মোটামুটি 2 দিন 3 দিন ভালো থাকে, তাই উনি ডেলিভারি এটা করতে পারবেন। কিন্তু আরেকটা আপা বলেছিলেন না যে উনি নাগেট এই জাতীয় জিনিসগুলো বিক্রি করতে চান, এগুলো খুব সেন্সিটিভ। আসলে কুরিয়ার সার্ভিসে খাদ্যদ্রব্যের ব্যবসা, বিশেষ করে যেটা পচনশীল হয় আমাদের দেশে, এইটা ডেলিভারিটা একদম নিশ্চিত করতে হবে যে 24 ঘন্টার মধ্যে পৌঁছাবে। কারণ 24 ঘন্টার পরে এই জাতীয় ফ্রোজেন খাবার বিষাক্ত হয়ে যায়। গুণগত মান মানে গুণগত যে মান, খাদ্যের গুণাগুণ এগুলো থাকেন না। এটা থেকে আসলে অ্যাটেন্ডেন্স শিটটা হৃদয় দিয়ে দিবে। এগুলো থেকে আপনার প্রতিষ্ঠান বদনাম তো হবে, সেই সঙ্গে আপনার ব্যবসায়িক সাফল্য আসলে একটু পিছিয়ে যাবে। আরেকটা কথা, নতুন যারা ব্যবসায়ী তারা কেউ এই মুহূর্তে নিজস্ব তৈরি কোনো কসমেটিক্স আইটেম বাজারে পরীক্ষিত না করে আনবেন না। ধরেন প্রায় অনেকে দেয় না ঘরে হোমমেড তৈরি 7 দিনে রং ফর্সাকারী ক্রিম, বা চুলের তেল ব্যবহার করবেন 15 দিনে আপনার চুল 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে। এই জাতীয় প্রোডাক্ট অনলাইন ব্যবসায় নতুন হলে আমি অনুরোধ করব আনবেন না, আসলে পরীক্ষিত না। পরীক্ষিত প্রোডাক্ট ছাড়া কসমেটিক্স নিজস্ব তৈরি, আপনি বাইরের ব্র্যান্ড এনে বিক্রি করছেন, ওটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু আপনি নিজে প্রোডাকশন দিয়ে আসলে আপনার ল্যাব আছে কিনা, আপনি ঠিক মতো তৈরি করছেন কিনা, এগুলো যদি কেউ কোনো আপনার নামে অভিযোগ দায়ের করে, শুধু ভোক্তা অধিকার না, এটা কিন্তু একদম ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যাবে। আপনি প্রতারণা করছেন, বিশ্বাস ভঙ্গ করছেন। তাই ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুব দরকার। আর যারাই যে জাতীয় পোশাক, এগুলো সহজ, এগুলোর কোনো মেয়াদ উত্তীর্ণ থাকে না, কিন্তু কসমেটিক্স বা অন্যান্য এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর কিন্তু মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে, এইটাকে অবশ্যই মাথায় রাখবেন যে মেয়াদ উত্তীর্ণ তারিখের বাইরে। এখন তো গাছ পর্যন্ত অনলাইনে বিক্রি হয়, আমি নিজেই কিনি। এটার প্যাকিংটা ঠিক মতো দেখতে হবে আপনাকে, যে গাছ সাভার থেকে ঢাকায় ডেলিভারি দিচ্ছে, প্যাকিংটা সুন্দর হয় যেন আপনার ক্রেতা। আনোয়ারা খাতুন কিছু বলতে চান? আপনি হ্যান্ড রাইজ। জি ম্যাম।
হ্যাঁ, একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি বলছিলেন আমি যেহেতু কাবাব নিয়ে কাজ করছি, আমার এখানে আপনার চিকেন, বিফ, ফিশ এবং একটা ভেজিটেবলেরও আছে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে আসলে বিএসটিআর যিনি উপপরিচালক উনি আমাদের একটা এসিমিতে একটা সেশন নিয়েছিলেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এটার আসলে বিএসটিআই অনুমোদনের কতটুকু প্রয়োজনীয়তা। তখন উনি বলেছেন যে 299টা যে আইটেমের উপরে বিএসটিআর মানে 24 সাল পর্যন্ত 299টা আইটেমের উপরে বিএসটিআই অনুমোদন লাগে, তার মধ্যে আমার এই ফ্রোজেন আইটেম গুলো পড়ে না, এটা ওটার আওতার বাইরে। কিন্তু উনি যেটা বললেন যে আমার মানে কোম্পানির লোগোর একটা ট্রেডমার্ক অবশ্যই লাগবে, এটা ছাড়া আমি আসলে করতে পারবো না। তো আমি আরেকটা, আপনি যেটা বলছিলেন যে আমি যদি অফলাইনে ইয়ে করি, আমার কথাবার্তা চলছে, আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি 2025 জানুয়ারিতে উদ্বোধন করব আশা করছি। আমি একটা প্লেস ভাড়া নিয়েছি, মানে নিচ্ছি, এখনো প্রসেসিং চলছে। হ্যাঁ, তো এটার জন্য ম্যাম যেটা হচ্ছে আমার এখন ট্রেড লাইসেন্সটা মাস্ট বি দরকার, যেহেতু আমি এটা মিডিল বা একটা কমার্শিয়াল এরিয়ার মধ্যেই নিচ্ছি। তো আমি আসলে ট্রেড লাইসেন্সটা একটু ডিলে করছি কেন, যে আমি আসলে ওই দোকানটার নাম্বার দিয়ে আমি করতে চাচ্ছি, যেটা আপনি একটু আগে বললেন যে আমার জন্য সবকিছু লিগেল থাকে, তাহলে আমি আসলে ওটা কি আসলে আমার প্রপার ওয়েতেই তো মনে হয় করা হবে, যে আমি যদি আপনি যে দোকানটা নিচ্ছেন সেই দোকানটা কমার্শিয়াল হতে হবে, নইলে আপনি ওই দোকানের অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন না। শুনেন, আমাদের একটা ভুল ধারণা আছে, ধরেন একটা মেইন রোডে অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং দেখে আমরা ভাবি প্রতিটা বিল্ডিং এ কমার্শিয়াল, তা কিন্তু না। আবার একই মার্কেটটা মনে করে ভাবি যে এই মার্কেটের পুরোটাই কমার্শিয়াল, না, দেখা যায় কি হয়, একটা 20 তলা ভবন, তার মধ্যে 7 তলা পর্যন্ত কমার্শিয়াল অনুমোদন নেওয়া আছে, বাকিটুকু নেওয়া নাই, অফিস ভাড়া দিচ্ছে। এগুলো আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই বা আমরা প্র্যাকটিক্যালি যারা কাজ করি, এটা আমরা বুঝি, সাধারণ মানুষ বোঝে না, ভাবে এই রোডের উপরে 10টা মার্কেট আছে তার মানে এই রোডে সবকিছু কমার্শিয়াল। আসলে বেসিক্যালি সেটা হয় না। একটা কমার্শিয়াল বিল্ডিং করতে গেলে বা কমার্শিয়াল ফ্লোর করতে গেলে সেই জমির মালিক বা বিল্ডিং এর মালিককে একটা বড় অঙ্কের টাকা রাজুকে দিতে হয় অনুমোদন নিতে, ওনারা ইনভেস্টমেন্টে যান না। আমি তারপর আপনাকে শুভকামনা জানাই, আমি চাই যে আপনার এটা কমার্শিয়াল হোক, আপনি এই অ্যাড্রেসেই পান, না পেলেও সমস্যা নাই, আলাদা একটা অ্যাড্রেস থেকে নিয়ে নিবেন। আচ্ছা, এখানে আরো অনেকেই হাত তুলেছেন, সবাইকে আমি দেখতে পাই না, আমরা তো প্রায় 50 জনের উপরে হয়ে গেছি। যদি নিজে থেকে একটু বলেন কার কি জানার ইচ্ছা, আপনাকে সহযোগিতা করতে পারবো। এখন তো ট্রেড লাইসেন্স অনলাইন, কোন পেপারস তো আর হয় না, পুরোটাই সফট কপি, পিডিএফ সফট কপি হয়। আপনি আমার ফোন নাম্বারটা রেখেন, মহাখালীর এদিকে সারাদিনে আমাদের লোকজন কাজ করছে, আপনার সঙ্গে কাউকে আমি যুক্ত করে দিব আপনার সহযোগিতার জন্য। একটু বলবেন আমাকে একটু পার্সোনালি, যদি আমি এই যে মেসেজ বক্সে নাম্বারটা, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে যোগাযোগ করে রাখবেন কেমন। আমি ওখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আর এখানে আরো অনেকে হাত তুলেছেন, একটু নিজে থেকে বলবেন। আর ট্রেডমার্কটা করে নেবেন, ট্রেডমার্ক ছাড়া আসলে এইভাবে মানে ফুড বা কোনো কসমেটিক্স আইটেমের নিজস্ব তৈরি ব্যবসাটা করা ঠিক না। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার তাহলে এটার আসলে যে মেয়াদ, তখন আমাকে উনি বললেন যে আপনি এটা কিছু আইটেম 7 দিন রাখবেন, কিছু আইটেম 15 দিন রাখবেন, কিছু আইটেম 30 দিন রাখবেন, তখন আপনি নিজেই দেখবেন যে কোনটার টেস্ট কতটুকু ভেরি করছে, যে আসলে সে এটা যে ল্যাব টেস্ট, আমরা যেটাকে ল্যাব টেস্ট বলি, ওনারা কি করছেন, আপনাকে মুখের টেস্ট করতে বলছেন, কিন্তু একটা ফ্রোজেন খাবার আর আসলে কি 15 দিনের ঊর্ধ্বে রেখে খাওয়া যায়? আমরা নিজেরাও তো, কারণ আপনি তো কমার্শিয়াল কোনো ফ্রোজেন সিস্টেম ব্যবহার করেন না, আপনি করেন বাসার ডিপ ফ্রিজ, মানে আমরা যেটাকে ফ্রিজার, যেটাকে ডিপ ফ্রিজ বলি, আপনি তো সেটাতে জমা করে রাখেন। আর কমার্শিয়াল ফ্রোজেন যারা বাজারে এই সমস্ত ফ্রোজেন আইটেম বিক্রি করেন, ওনাদের ফ্রিজ কিন্তু আমাদের মতো না, ওনাদের প্রোডাকশন ফ্রিজ আলাদা হয়, সেটার কুলিং সিস্টেম আলাদা হয়, এই জন্য ওনারা 1 মাস বা ততোধিক সময় ওনারা মেয়াদ দিয়ে রাখতে পারেন। কিন্তু আমরা যারা বাসায় ফ্রোজেন খাবারের জন্য ব্যবহার করি যে ফ্রিজটা, সেটা হচ্ছে আমাদের যে বড় ফ্রিজ থাকে সেইটার মানে ডিপটা, বা যেটা হচ্ছে আমাদের ফ্রিজার আছে সেইটা, এইটাই এই জাতীয় প্রোডাক্ট তৈরি করে 1 মাস আসলে মেয়াদে আপনি দিতে পারবেন না, কারণ আপনার কাছ থেকে যিনি কিনবেন সেও তো কিছুদিন সংরক্ষণ করে খাবেন। জি ম্যাম, তাহলে আমি যদি কোনো ইনভেস্টরের কাছে আমাকে তো জানতে চাবে যে আমার কি কি প্রয়োজন, তখন তাহলে আমি এই ফ্রিজটার অফারটা তাকে অবশ্যই দিব। হ্যাঁ জি, অবশ্যই দিবেন। আপনার একটা কমার্শিয়াল ফ্রিজ, যেটাকে আমরা ফ্রোজেন খাবার ব্যবসার জন্য বড় বড় রেস্টুরেন্ট, বড়
হোটেলের শেফ যারা তারা দেখেন এটা ব্যবহার করে। ওই ফ্রিজের কুলিং সিস্টেম গুলো আলাদা, আমাদের ফ্রিজের মতো না। আমরা যেটা আমাদের রেসিডেন্সিয়াল বাসায় যেগুলো ব্যবহার করি সেই জাতীয় না। আর আপনি ট্রেডমার্ক করবেন, যারা যখনই একটু বড় ব্যবসায় হয়ে যাবেন ট্রেডমার্ক আসলে ব্যয়বহুল দেখে আমি এগুলোর উপরে কেন আপনাদেরকে ক্লাস নিতে চাই না। ম্যাক্সিমাম মানুষ এটা চায়। হোয়াট ইজ ট্রেডমার্ক? ট্রেডমার্ক কি জিনিস জানেন? এই যে আমি অর্পিতা, আমার এই যে মুখটা, এটাই তো আমার পরিচয়, তাই না? ঠিক আপনার একটা লোগো থাকবে, সেই লোগোটা আপনার পরিচয়। এই লোগোটাকে রেজিস্টার্ড করে নেওয়া, আপনি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, সেটাই ট্রেডমার্ক। আর কপিরাইট কি জিনিস জানেন? আমি একটা গান লিখেছি, আমি একটা নাম দিয়েছি, আমি একটা ছবি এঁকেছি, এটা আর কেউ দ্বিতীয় কেউ এটাকে নকল করতে পারবে না, সেটা হচ্ছে কপিরাইট নেওয়া। আপনাদের জন্য কপিরাইট আবার দেখবেন যে খুব ডিজাইন কেন ঘন ঘন এত চুরি হয়? আমরা বড় বড় ফ্যাশন ব্র্যান্ড হাউসের ডিজাইন গুলো আমরা চুরি হতে দেখি না? আমরা ওয়ালটনের জিনিসও চুরি হতে দেখি, আমরা বড় বড় ব্র্যান্ডে সবকিছু কপি চাইনিজ তৈরি করে ফেলছে। কেন করে ফেলছে বলেন তো? প্রত্যেকটা ডিজাইনের উপরে আসলে কপিরাইট নেওয়া হয় না, এত নেওয়া যায় না, এই জন্য এটা চুরি হওয়ার সুযোগ থাকে এবং একজন বড় ব্র্যান্ড সব মানে ফ্যাশন হাউসের শাড়ির ডিজাইন, পোশাকের ডিজাইন আরেকজন করে ফেলছে। এটাই হচ্ছে মূল সমস্যা। আরো একটা ব্যাপার আছে, কেউ একটা ডিজাইন করলো, এই যে আমাদের পৃথিবীতে যে বড় বড় অস্ত্র তৈরি করে, যারা অস্ত্র কারখানা আছে, প্রত্যেকটা অস্ত্রের কিন্তু জিআই নেওয়া থাকে, তাদের একটা করে যার যার দেশে তারা নিয়ে রাখে। এটা কপিরাইটের মতোই, এই অস্ত্রের ডিজাইনে আরেকটা অস্ত্র কোম্পানি বানাতে পারে না। ঠিক একইভাবে যেটা আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের কাছে কেন থাকলো না? কারণ আমরা সরকারি ভাবে ব্যবস্থা নেইনি। আর বাসমতি চাল আসলে ইন্ডিয়া তৈরি করে, সেটা কেন আমেরিকা নিয়ে নিল যে বাসমতি চাল আমেরিকার, ওরা মামলা মোকদ্দমা করে ফেরত এসছে। কারণ ওই যে রিপোর্ট, বাসমতি চাল তো কখনো আমেরিকা উৎপন্ন করেনি। টাঙ্গাইল শাড়ি তো আমাদের বাংলাদেশের, শুধু আমরা নিয়ে রাখিনি দেখে এটা অন্য দেশ নিয়ে নিতে পেরেছে। ট্যাপা পুতুল কিন্তু পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুই দিকেই আছে, কিন্তু এইটা যে ওরা নিয়ে নিয়েছে। ট্যাপা পুতুল তো পালেরা তৈরি করতেন। ট্যাপা পুতুল মানে বুঝতে পারছেন তো? এই যে হাতে টিপে টিপে যে পুতুলটা তৈরি হয়, আড়ঙে যে প্রোডাক্ট গুলো বিক্রি করে, এখন খুব চাহিদা, মানুষ শৌখিনতার সঙ্গে ঘর সাজায়। এই জাতীয় প্রত্যেকটা প্রোডাক্ট যখন নিয়ে রাখে বুদ্ধিভিত্তিক, সেটা হচ্ছে কপিরাইট নিয়ে রাখা। কিন্তু আপনাদের জন্য এটা আসবে না, আপনাদের হচ্ছে যারা ব্যবসাটাকে আরো বড় করেছেন, লোগোটাকে আপনাদের নিজস্ব ভাবে নিয়ে রাখা, ট্রেডমার্ক। এখন দেখেন, আপনি অ্যাপ্লাই করলেই কি লোগো আপনার হয়ে গেল? তা কিন্তু না। আপনি প্রথমে আবেদন করবেন, নির্দিষ্ট ফি জমা দিবেন, ফি জমা দেওয়ার পরে ওই যে লোগোটা, এইটা মোটামুটি পৃথিবীর অনেকগুলো দেশ পাঠাবে আমাদের বাংলাদেশ থেকে। 2 থেকে 2.5 বছর লাগে ফিরে আসতে, যে একই রকম দেখতে লোগো পৃথিবীর আর অন্য কোনো দেশে আছে কিনা। কোনো দেশের সঙ্গে যদি মিলে যায়, অবজেকশন আসে, আপনাকে কিন্তু এই লোগোটা ট্রেডমার্ক তখন দিবে না। অর্থাৎ প্রথম আপনি যে অনুমোদন পাবেন, সেটা আপনি 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর ব্যবহার করতে পারবেন। আমি এই পর্যন্ত যতগুলো ট্রেডমার্কের আবেদন করেছি, আমার 4টা সঠিকভাবে এসছে, বাকিগুলো সব ফেল করেছে। কারণ তারা যে অনলাইন থেকে নিয়ে নেয়, কারো না কারোটার সাথে কপি করে নিয়ে নিয়েছে। আর 4টা আমার একদম ওনাদের ইন্ডিভিজুয়াল তৈরি করা ছিল, এবং সেই 4টা আমি নিতে পেরেছি, আমাকে আটকায়নি। 4 বছর পরে সর্বশেষ যখন চলে আসলো, সেটা দেবার পরে একটা গভর্নমেন্ট ফি দেবার পর একটা বই হয়। ওরা প্রতি 2 মাস 3 মাস পর পর এরকম মোটা ডিকশনারির মতো একটা বই বের করে, এই বা বছরে একটা এরকম বের করে, এটা পরিমাণের উপরে নির্ভর করে। আর সেটা এমডি দিদার এলাহি লিখেছেন, ম্যাম একটু সামারি করে বলেন একটা নতুন, আমি বুঝতে পারিনি, দাঁড়ান আপনার মেসেজটা আমি আরেকবার একটু পড়ি। বলেন একটা নতুন ই কমার্স শুরু করার জন্য কি কি ডকুমেন্টস ক্লিয়ার থাকা দরকার? আচ্ছা, আপনাকে প্রথমে একটু বলি ভাইয়া, ই কমার্স নামে যে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া এখন বন্ধ। এটা আগে ছিল, 1 বছর আগে পর্যন্ত ই কমার্স লিখে ট্রেড লাইসেন্স নেওয়া যেত, এখন এটা নেওয়া যায় না। তাই আপনার ব্যবসার প্রথম জিনিস যেটা বলেছে, আপনার এনআইডি থাকতে হবে, আপনার একটা টিআইএন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে, আর একটা ট্রেড লাইসেন্স। সেই ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরনটা কি দিবেন? ই কমার্সের যে সেক্টরটা আপনি ব্যবসা করতে চান, সেই সেক্টরে আপনার যেটা মেইন ফোকাস, সেটার নাম দিয়ে আপনি ব্যবসার ধরনটা নেবেন। আপনি কি বুঝতে পেরেছেন ভাই এলাহি ভাই? না বুঝলে আবার বলবেন, আমি বুঝিয়ে দিব। এই 3টা জিনিস থাকলেই আপনি ব্যবসা করতে পারবেন।
ঠিক আছে দিদা, ধন্যবাদ, আপনি বুঝেছেন। তাই ব্যবসা শুরু করতে গেলে ছোট বড় যে যাই করেন না, ট্রেড লাইসেন্সটা করবেন। ট্রেড লাইসেন্সটা থাকলে কি হয়, আপনার নিজের একটু শক্তপোক্ত হয়। কেউ অভিযোগ দিল, কেউ আপনার পেজটাকে ভ্যানিশ করে দিতে চাইলে এগুলো পারবে না। এটা খুব দরকারি জিনিস। এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব। আপনাদের কারোর ভিতরে যে কোনো বিষয়ে, শুধু এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত বা ব্যবসার ধরন সংক্রান্ত না, কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। দেখি 1 মিনিট। জি বলেন, রেজাউল কবির বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রেজাউল কবির, ভালো আছেন আপনি? জি আপু কেমন আছেন? আমি ভালো। আচ্ছা আপু, অ্যাকচুয়ালি জি আমার একটা প্রশ্ন ছিল যে আমি এই 3-4 মাস আগে আর কি ওরা অনলাইনে ওই যে ফেসবুক একটা পেজের মাধ্যমে একটা ইয়ের থেকে আমি ইলিশ মাছ বিক্রি করবে, তো ইলিশ মাছের ক্ষেত্রে ইলিশ মাছ কিনতে গিয়ে ওরা একটা অফার দিছে বা একটা কিছু বলছে, ওর উপরে আমরা ওই টাকাটা বলছি যে এত টাকা ক্যাশ অন ডেলিভারি বলছে, ঠিক আছে? তো ইনিশিয়ালি বলছে আমাদের 500 টাকা দিয়ে, তো আমি টাকা দিছি। 500 টাকা দেওয়ার পরে পরবর্তীতে বলছে আপনার মালটা, আমি তো গাজীপুর এলাকায় থাকি, তো গাজীপুর ইয়েতে আমাদের ডিপুতে আছে, আপনি করেন বাকি টাকাটা দেন, দিলে পরে আমি আপনার করবো, আপনার মালটা পৌঁছাই দেবো এই আর কি। তো পরবর্তীতে যেহেতু 500-700 টাকা দিছি, চিন্তা করছে ইনভলভ হয়ে গেছি, পরে বাকি টাকাটা দিলাম। তো দেওয়ার পরে এরা আসলে পুরোপুরি একটা চিটিং করলো। পরে টাকা দিছি আপনার 4000 টাকার মতো নিল, কিন্তু আমি কিন্তু মাছ পাই নাই, মাছ তো পাই নাই। তাদেরকে পরবর্তীতে দেখি তারা আস্তে আস্তে আপনার নাম্বারে পাওয়া গেল, নাম্বার আর উঠায় না, অর্থ ব্লক করে দিছে সম্ভবত। যিনি পূর্ণ টাকা এইভাবে আগে অ্যাডভান্স চাই, সে হচ্ছে ভুয়া ব্যবসায়ী। কেন ভুয়া ব্যবসায়ী? যিনি সত্যিকার অর্থে ব্যবসা করতে চান, তিনি কখনোই বলবেন না আমার প্রোডাক্টের ফুল পেমেন্ট আগে করতে হবে। হয়তো কিছু অ্যাডভান্স নিতে পারে, যেহেতু পচনশীল দ্রব্য, বা কোনো আমরা যখন কোনো আপনার কি করতে হয় যে কাস্টমাইজ অর্ডার করি, তখন হয়তো কিছু টাকা নিতে পারে অ্যাডভান্স, কিন্তু পূর্ণ পেমেন্ট যিনি আগে চান, এই জাতীয় পেজকে ভরসা করা যায় না। এই কারণে আমাদের অনলাইন ব্যবসার বাজার খারাপ হচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এটা কে যেন লিখেছেন? অ্যাকচুয়ালি আপু কথা হলো যে আমি কিন্তু পরবর্তীতে আমি সাইবার সিকিউরিটিতে কিন্তু আমি ইমেল করছি, আমি তার ডিটেইলস দিয়া সবকিছু দিয়া, কিন্তু এরপরে তারা কেন অ্যাকশন নিল না? আমার কথা এইটাই যে ইলিগাল ভাবে আমি সিআইডি তে প্লাস ওখানে আমি ইমেল করলাম এই বিষয়টা নিয়ে পুরো ইনফরমেশন দিয়া, কিন্তু তারা অ্যাকশন নিল না, যা বুঝি আমি, কারণ তাদের নাম্বার এখনো খোলা আছে। কবি এখানে নীরব, আমি অন স্ক্রিন কিছু বলতে চাই না, আমি পরে আসছি রেজাউল ভাই আপনার কাছে। আমাকে সাদিয়া আফরার সিনথে একটা প্রশ্ন করেছেন, আমি ফুড আইটেম নিয়ে কাজ করি, হোমমেড মোমোস বানিয়ে হোম ডেলিভারি দেই, আমার বিজনেসটি ঠাকুরগাঁ জেলায়। ইদানিং একটা প্রবলেম ফেস করছি প্রাইজের ক্ষেত্রে। অন্যান্য যারা মোমো বিক্রি কিন্তু 80-90 টাকা প্রাইস, আমার মোমো 110 টাকা। এক্ষেত্রে কাস্টমার সরাসরি বলেন এত প্রাইস কেন? আমার বিশ্বাস বাকিদের থেকে মানুষের একদমই আলাদা। আচ্ছা দেখেন, আপনার বুদ্ধিভিত্তিক প্রফেশন, অর্থাৎ আপনি আপনার মোমোর রেসিপি আলাদা দিচ্ছেন, সেটা আপনার কাস্টমার খাওয়ার পরে বুঝবে, তাই না? যখন সে আরো 2-3টা কম্পেয়ার করবে। এই ক্ষেত্রে আপনি বেশি বেশি রিভিউ নিবেন। আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন, যারা প্রোডাক্ট খাচ্ছেন, তাদের কাছ থেকে আপনারা বেশি বেশি রিভিউ নিবেন আপনি, তখন তারাই সেখানে বলবে যে আপনার মোমো অন্যদের চেয়ে আলাদা। তখনই না আপনার মানে পণ্যের দাম যে বেশি, প্রায় আপনি 20 টাকা বেশি রাখছেন পিস প্রতি, তখন আস্থাবান হবে আপনার ক্রেতা যে ঠিক আছে, ওনার পণ্যের গুণগত মান ভালো, এই জন্য দাম বেশি। এর বাইরে আপা আমি আপনাকে আসলে আর কিছুই বলতে পারি না, কারণ এটা তো আইনগত কিছু না। এটা হচ্ছে আপনার পণ্যের দাম অন্য পণ্যের চেয়ে কেন বেশি। দেখেন, ওই যে বললাম, একই বাঁশ বেতের ঝুড়ি, বাইরে আমরা একরকম পাই, আমরা আড়ং একরকম পাই, আবার আরেকটা হ্যান্ডিক্রাফটস এর দোকানে আরেক রকম পাই। আচ্ছা, দিদার এলাহি কি বলেছেন একটু দেখি। দিদার এলাহি বলেছেন, শুধু ট্রেড লাইসেন্স থাকলেই আমি কি আমার প্রোডাক্ট নিজস্ব লোগো ডিজাইন করতে পারবো? আপনার যদি নিজস্ব তৈরি প্রোডাক্ট হয়, এখন মনে করেন আপনি লরিয়লের ক্রিম বিক্রি করতে আনবেন, লরিয়লের প্যাকেট থেকে বের করে নিজস্ব ডিজাইনের প্যাকেট দিয়ে দিবেন, তাহলে চলবে না ভাইয়া। ধরেন আপনি বিক্রি করেন নানা রকম হ্যান্ডিক্রাফট, যে বাঁশের ডালা বেত কি কি সব হয়, এগুলো বিক্রি করেন। আপনার কোম্পানির নাম দিলেন একটা এলাহি নকশি ঘর, তখন এলাহি নকশি ঘর একটা ট্রেডমার্ক, একটা প্যাকেট ব্যবহার করতে পারবে যে এলাহি নকশি ঘর এই ডালি এই ফুল এগুলো বিক্রি করে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, নতুন হলে কতদিন পরে ট্রেড লাইসেন্স নিতে হবে, এটা রিফাত জাহান স্মৃতি জানতে চেয়েছে। দেখেন, এটা তো নিয়ম ডে 1 থেকেই ট্রেড লাইসেন্স থাকতে হবে।
আর এই জন্যে আমি চাই যে আপনারা যারা ব্যবসা শুরু করেছেন, যেহেতু ট্রেড লাইসেন্স একটু ব্যয়বহুল, অনলাইন ব্যবসা শুরু করেছেন, একটু প্রফিটের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটা নিয়ে ফেলবেন। আসলে ট্রেড লাইসেন্সের নিয়ম হচ্ছে ডে 1 থেকে, প্রথম দিন থেকেই রাখা। আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আর রেজাউল কবির, আপনাকে আরো একটা বলি, আপনি নিজে অনলাইন ট্রেনিং নিচ্ছেন, নিজে হয়তো ব্যবসা করছেন, সেখানে আপনাকে একটা পেজ মাছের ব্যবসা করছে, আপনি পূর্ণ টাকা দিয়ে দিলেন, এটা আমি আপনার সঙ্গে ব্যথিত, কিন্তু এই জাতীয় যারা নেয়, যে সমস্ত পেজ নেয়, এদেরকে এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। আসলে ব্যাপারটা এরকম হয়ে গেল, আমি তো দিলে পরবর্তীতে আমি যেহেতু একটু ডাউটের মধ্যে ছিলাম, মানে একটা আমার ওয়াইফ রাবেয়া, সে একটু আবার ইনসিস্ট করলো, আচ্ছা ঠিক আছে যেহেতু কিছু টাকা দিয়ে ইনভলভ হয়ে গেছি, আচ্ছা তাহলে একটু বিশ্বাস করে দেখো। আমরা গ্যাম্বলিং, জুয়াই কেন হারি বলেন তো? প্রথমে জুয়া দিয়ে আমরা 10 টাকা জিতেই ভাবে এবার আমাকে 100 টাকা জিততে হবে। জি জি। তবে তারপরে আমার কোনো দুঃখ ছিল না, আমার খুব আনন্দ পেয়েছেন না এইসব ব্যাপারে, বুঝছেন? আমার টাকা না গেল না, টাকা যাওয়ার দুঃখ ছিল না। আমি যেহেতু সাইবার সিকিউরিটি প্লাস বাংলাদেশ সিআইডি, যেখানে আমি তাদেরকে নক করলাম, সাইবার সিকিউরিটি অন্তত তাদের পেজটা কিভাবে খোলা রাখে? কবি নীরব, কবি কিছু বলতে পারবে না। শাহনাজ বেগম, আপনি কি বলেছেন? তাদের পেজটা কেন হয় দে ক্যান নাও? আমি তো সাইবার সিকিউরিটির লোক না, আমি আইন বিভাগের লোক না, আপনি ওদেরকে কোশ্চেন করবেন। আপনি তো আইন বিভাগের লোক, তো আপনি তো আমি আইন বিভাগের লোক না তো ভাই, আইন বিভাগ মানে সরকারি বিভাগ, আমি ব্যক্তিগতভাবে শুনতে পাচ্ছেন। আচ্ছা তাইলে আমরা, শাহনাজ বেগম বলেন। জি আপু, আমি তো আপনার আগে একটা ক্লাস করেছিলাম, ওইখানে আমার অ্যাপ্লিকের হোম ডেকোর প্রোডাক্ট ছিল, তো ওইখানে ক্যাটাগরি ছিল আমার পোশাক, তো আমি হোম ডেকোর সাথে আবার হাতে তৈরি গহনাটা অ্যাড করছি। তো এইবার যখন আমি রিনিউ করলাম, তখন আমি এটা মানে হস্তশিল্প দিলাম, হ্যান্ডিক্রাফট। তো এখন আমি যখন ট্রেডমার্ক নিব, তখন আমার লোগোটা কি ঠিক থাকবে? মানে আমি তো হস্তশিল্প কাজ করছি। আপনার হস্তশিল্প যাই কিছু, লোগো তো কি হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে, আপনি ওখানে হস্তশিল্প না পদশিল্প করবেন ইস্যু কিন্তু সেটা না। ট্রেডমার্ক হবে হচ্ছে একটা লোগো বানাবেন না আপনি, এই লোগোটার উপরে ওখানে আপনি যা যা কিছুই ট্রেড লাইসেন্সে অ্যাড করেন না কেন, ট্রেড লাইসেন্সে তো একটা ফটোকপি জমা যাবে, ওরা বারকোড দিয়ে সেটাকে স্ক্যান করে দেখে নিবে এটা সঠিক কিনা। ওই যে বললাম এখন থাকে হচ্ছে বারকোড, এটা থাকে। আপনাকে আগে একটা এমন একটা লোগো ডিজাইন করতে হবে যেটা অনলাইন থেকে কপি করা না, কারণ অনলাইনে যেই লোগোগুলো থাকে এগুলো পৃথিবীতে কেউ না কেউ ব্যবহার করছে, তখনই আপনি আবেদন করলে 2 বছর পরে এটা ক্যান্সেল হয়ে যাবে। জি আপু, আমি অনলাইন থেকে লোগোটা নেই নাই, মানে আমার দেবর তো লোগো নিয়ে কাজ করে, ওকে দিয়ে আমি লোগোটা করাইছি। এটা আমি বলতে চাচ্ছি যে আপনারা একদম প্রত্যেকের যেন একটা ইন্ডিভিজুয়াল ইউনিক একটা লোগো হয়, এই ব্যাপারে খেয়াল রাখবেন। আচ্ছা, এস এম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম সালাম ভাই। আর আমার মাইক্রোফোন, আচ্ছা আপনারা কি আর কেউ কোনো কিছু জানতে চান? আর কারোর কোনো প্রশ্ন আছে কি? ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি ম্যাম, আমার একটা পেজ ছিল ড্রেস নিয়ে আছে, আনস্টিচ ড্রেস নিয়ে। তো ওখানে আমি কিছুদিন কাজ করেছি অনলাইনে, কিন্তু দেখলাম যে এরকম আশানুরূপী আসেনি। তারপর আমি দেখলাম যে এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করা শুরু করলাম। তো ডিজিটাল মার্কেটিং কাজ করতে করতে এখন আমি মোটামুটি অনেক কাজ করি। এখন চিন্তা করছি যে আমি পেজটাকে নিজেই গ্রো করতে পারবো। তো আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে আমাদের। আমি দেখছি এখন যে আগে তো মানুষ বাইরে কাজ করতো বেশি, মানে বাইরে কাজ পাওয়ার জন্য বেশি করতো দেশের বাইরে। এখন এই যে অনলাইনে যে উদ্যোক্তারা সবাই এখন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানে পেজটাকে গ্রো করতে চাচ্ছে। বেশি এখন তাই হচ্ছে। আমি নিজের পেজটা জুড়ে আসলে শিখছিলাম। হ্যাঁ, এখন দেখি আমাদের দেশের ক্লায়েন্টই বেশি আমাদের। মার্কেট প্লেসে এখন সেই ক্লায়েন্টই অনেক বেশি। যেখানে যারা আমাদের সাথে মানে আছেন এরকম অনেক, মানে সব আপু ভাইয়ারা শুধু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পেজটা তৈরি করতে চাচ্ছে। আমার কোশ্চেন হলো যে আমি যে এজেন্সি দিয়েছি আমাদের, এটার জন্য কি ট্রেড লাইসেন্স আলাদা লাগবে? আমি আপনার কথাটা একটু বুঝিনি, একটু শেষের লাইনটা আরেকবার বলেন। আচ্ছা, আমরা যেটা মানে এজেন্সি দিয়েছি ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য, এটার জন্য কি আলাদা ট্রেড লাইসেন্স লাগবে? না, আপনি যে এজেন্সিটা দিয়েছেন
আলাদা। আপনার ব্যবসার ধরনে আপনি কি লিখেছেন? আপনার আগের ট্রেড লাইসেন্সে কি ছিল? না, আমি ওটাতে ট্রেড লাইসেন্স করিনি, ওটা আমার ছিল ড্রেসের উপর। কিছুদিন করার পরে দেখলাম যে ওটাতে আমি ইয়ে করতে হ্যাঁ, পারছি আপনি না, ওটা যদি আমি স্টপ ড্রেসের রেখেছি। উপরে করে থাকেন, ড্রেসের সঙ্গে আপনার এই এজেন্সিটা দিবেন, এটা যেন আলাদা নিতে হবে। একই ব্যবসার ক্যাটাগরিতে পড়ে না এটা, মানে এই ইয়ের জন্য আলাদা নিতে হবে, আলাদা ড্রেসের নিতে জন্য। হবে। জি জি, ড্রেস মানে বুটিক্স আলাদা পড়ে, এটা আলাদা পড়ে, ওই একসঙ্গে এই দুইটা নেওয়া যাবে না। মানে কি সরকার আগে যেটা সিস্টেম ছিল, অনলাইন ছিল না, তো আমরা একটার সঙ্গে আরেকটা ব্যবসা যোগ করে নিতে পারতাম, কিন্তু এখন অনলাইন হওয়ার কারণে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে। তাহলে আমাকে দিতে হবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটার জন্য আলাদা একটা হ্যাঁ, ডিজিটাল segmented, আর মার্কেটিং dress যদি এখন- স্পেশালিস্ট বলে আপনাকে কোনো ব্যবসায়িক দিবে না, আপনাকে ওই যে মার্কেটিং কনসালটেন্সি হিসেবে নিতে হবে। কনসালটেন্সি স্পেশালিস্ট হিসেবে দিবে না, কোনো কনসালটেন্সি কনসালটেন্সি দিয়ে সেটা থেকে নিতে হবে। এর বাইরে আসলে মানে আমাদের এখন একটু সরকার ভালো করেছে এটা একদিক থেকে, অনেক রকম সিস্টেম করেছে। আচ্ছা, সাদিয়া আফরার, সিনথিয়া আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, আপনাকে ধন্যবাদ সিনথিয়া আপা। আর কি কারোর কোনো কোশ্চেন আছে? আমাদের সময় কিন্তু শেষের দিকে। একটা কোশ্চেন ছিল যে আমি একটু শেষের দিকেই জয়েন করেছি, একটু মিস করেছি, বাইরে ছিলাম। তো যতটুকু মানে একজন হচ্ছে যখন নতুন উদ্যোক্তা হয়, বিজনেসটা শুরু করে, তাকে হচ্ছে যেরকম প্রোডাক্ট সম্পর্কে সচেতন হতে হবে, প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্টের কোয়ান্টিটি, কোয়ালিটি, পাশাপাশি হচ্ছে যে আমাদের আইনগত দিকগুলো জানতে হবে। সেইখানে দেখলাম, আমি যেখান থেকে শুনতে পেয়েছি যে ভোক্তা অধিকার, মানে বিএসটি এর অনুমতি, তারপর হচ্ছে ট্রেডমার্ক, এগুলো ইম্পর্টেন্ট। আমি কি আরো আগের গুলা কিছু মিস করে গেছি, বা আরো কিছু কি মানে মানে এটা রেকর্ড ভার্সন এরা পেজে দিয়ে দিবে। আপনি অনেক কিছুই মিস করেছেন, আমরা এর আগে একটা ক্লাস করেছি, আজকে তো আমরা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আপনি রেকর্ড ভার্সনটা শুনে নেবেন আপা, হ্যাপি আপা। রেকর্ড ভার্সনে সব আছে। ইয়ে পাচ্ছি না, মানে ওই যে স্ক্রিপ্ট পাবো না, মানে রেকর্ডেড যে ওখান থেকে রেকর্ডেড, হ্যাঁ জি, ওইটা ওই যে ওরা পেজ থেকে দিয়ে দিবে হৃদয়। আর আমরা তো তৃতীয় দিন, অর্থাৎ আমাদের কিন্তু আরো একটা ক্লাস আছে নেক্সট স্যাটারডে 30 তারিখ। আপনি সেটাতে একদম চেষ্টা করবেন শুরু থেকে থাকার জন্য। তখন যদি আপনার আরো কিছু জানার ইচ্ছা হয়, আপনার মনে হয় যে আপনি শুনেছেন, আপনার রিভিউ আলোচনা করব আমি আজকে এবং গতদিন যা কিছু নিয়েছি এটার উপরে কিন্তু একটা রিভিউ করব আমার শেষ সেশনে। তখন আপনি যেটা যেটা মিস করেছেন, এটা আগামী শনিবার 7:30 একই সময়। হ্যাঁ, আপনি এটা শুরু থেকে আপনি কি গত শনিবার আপনি কি গত শুক্রবারে? না, শুক্রবার না, শনিবার একটা নিয়েছি, গত শনিবার। ওকে ওকে, আমি আজকে নিচ্ছি, আমি নেক্সট একটা শনিবারে আমার শেষ সেশন থাকবে। আমি 2 দিন যা করলাম এইটার উপর একটা রিভিউ থাকবে, আরো নতুন কিছু এটার সঙ্গে যুক্ত থাকবে, নতুন আরো কিছু সংযুক্ত করব। আপনি যদি সময় পান, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি আমি? জি জি, অবশ্যই আনোয়ারা খাতুন, বলেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রপার্টিশিপ, যেটা বা ফাউন্ডার যেটাই হোক, এটা যখন আমি ডিড কপি করব তখন কি আমাকেই করতে হবে? আমার সাথে যদি কেউ একজন থাকে তখন কি আমি একক মালিকানাধীন হচ্ছি? জি 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 জি, আপনার তখন কিভাবে আসবে জানেন? ধরেন আপনি আমার অর্পিতার সঙ্গে করতে চাচ্ছেন, তখন আপনি হবেন প্রথম পক্ষ, আনোয়ারা খাতুন, আপনি প্রোপাইটার, মনে করেন আনোয়ারা খাতুন লিমিটেড, মানে আনোয়ারা খাতুন বুটিক্স দেন, আনোয়ারা খাতুন যে ব্যবসায়ী দেন, আপনার ব্যবসার নাম এইভাবে আসবে, আনোয়ারা খাতুন প্রোপাইটার, একটা নাম থাকবে বিজনেসের, তারপর আপনার এনআইডি নাম্বার থাকবে, আপনার টিন নাম্বার থাকবে, আপনার ব্যবসায়ের ঠিকানা, আপনি হবেন প্রথম পক্ষ। আমি হব দ্বিতীয় পক্ষ, অর্পিতা চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস এর, রিপ্রেজেন্টেটেড বাই অর্পিতা চৌধুরী, দিয়ে আমার নাম টিন এগুলো থাকলো। এরপরে আসবে আপনার সঙ্গে আমার কি শর্ত হচ্ছে, সেই শর্ত নিয়ে ডিড, এবং সেটা হবে 300 টাকার। আমরা এই যে ডেভেলপার যে বিল্ডিং বানিয়ে ফেলছে, একজন একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি যে আমাদের টেক ওভার হচ্ছে, সব কিন্তু 300 টাকার স্ট্যাম্পে। তাই এই জাতীয় যা কিছু চুক্তি হয়, আমরা এটাকে এমইউ বলেন, অর্থাৎ দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, কোনো ডকুমেন্টস হচ্ছে, কোনো সমঝোতা হচ্ছে, যে কোনো চুক্তিপত্র হচ্ছে, সব হবে 300 টাকার ডকুমেন্টস। আপনার কোনো উকিল লাগবে না, আপনারা নিজেরাই পারবেন, খুব সহজ জিনিস। একজন প্রথম পক্ষ হয়, যিনি মেইনলি দিচ্ছেন তিনি প্রথম পক্ষ, যিনি রিসিভার, যিনি নিচ্ছেন অর্থাৎ গ্রহীতা, তিনি দ্বিতীয় পক্ষ, আর ভিতরে কি কি শর্ত থাকে, আর 2জন সাক্ষী লাগে, ব্যাস চুক্তি হয়ে যায় 300 টাকার। আর শর্ত মানে কিন্তু শুধু একজনের লাভ দেখলে হবে না, দুই পক্ষের লাভ, দুই পক্ষের লসটাই দেখতে হয়, তাহলেই হয়ে যায়। এই জন্য কোনো একটা চুক্তিপত্র তৈরির জন্য আসলে কোনো লয়ার, অ্যাডভোকেট কাউকে লাগে না, এটা নিজেদেরকেই তৈরি করে
মানে আমরা ফেলতে পারি আর কি একটু বুদ্ধি খাটালেই। আর কারোর কোনো কোশ্চেন? এখানে যেটা ক্লিয়ার হতে চাচ্ছি যে মানে দ্বিতীয় পক্ষ তো আমার ওই দোকানের যিনি মালিক তিনি, আমি হচ্ছি প্রথম পক্ষ, তাই তো? আচ্ছা, আপনি কি দোকান ভাড়া নিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দোকান ভাড়া, যেটা আমি দোকান ভাড়া নিলে আপনি দ্বিতীয় পক্ষ, যিনি আপনাকে দিচ্ছেন সরি আমি দ্বিতীয় পক্ষ, আর মালিক যিনি উনি হচ্ছেন প্রথম পক্ষ। জি, মানে আপনি রিসিভার সবসময় হবেন দ্বিতীয় পক্ষ, আর যিনি দিচ্ছেন তিনি হবেন প্রথম পক্ষ। আচ্ছা মার্জিয়া খানম, খুব পরিষ্কার ভাষায় আপনি আইনি ঝামেলায়, নতুনরা সাধারণত কি কি ধরনের আইনি ঝামেলায় পড়তে পারেন? নতুনরা কি পড়তে পারেন জানেন? যদি ট্রেড লাইসেন্স না থাকে, যদি ঠিকঠাক মতো আপনি আপনার ট্যাক্স ফাইলটাকে সাবমিট না করেন, আপনি যে প্রোডাক্টের ছবি দেখাচ্ছেন সেই প্রোডাক্ট না দিয়ে অন্য প্রোডাক্ট বিক্রি করেন, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করেন, আপনি ব্যবসায়ীরা যে একটু আগে যেমন রেজাউল কবির ভাই ধরা খেয়েছেন, টাকা নিয়ে প্রোডাক্ট ঠিক মতো না দেন, আপনি আমাকে একটা রং দেখিয়ে অন্য রঙের জিনিস দেন, এগুলো দিলে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন একজন নতুন ব্যবসায়ী। আর যিনি আসলে ব্যবসা করতে চান, দীর্ঘদিন টিকে থাকতে চান মার্কেটে, উনি এই জাতীয় কাজ করবেন না। লিগাল ডকুমেন্টস থেকে শুরু করে ওনার প্রোডাক্ট এভরিথিং উনি ফোকাস থাকবেন যে আমার ব্যবসা জগতে আমাকে থাকতে হবে, কোনো কিছু আনফেয়ার করা যাবে না। আর কিছু আছে? আরেকজন লিখেছেন পরিষ্কার ভাষায়, আপনি আমাদের বোঝাতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মার্জিয়া খানম, আপনাকেও ধন্যবাদ যে আপনারা যে বুঝতে পারছেন এই জন্যে। আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি। জি আপু, আমি যেমন ধরেন দোকানের বেলা দ্বিতীয় পক্ষ, আমি আনোয়ারা খাতুন থাকছি, আমার ভাইকে রাখতে চাচ্ছি আমার সাথে অ্যাডভাইজার, ও আমার ডিড কপিতে সাইন করবে, তো সেই ক্ষেত্রে কি আমি একক মালিকানা? ট্রেড লাইসেন্সের মালিক আপনি, আপনার ভাই বড়জোর সাক্ষী হতে পারে, আপনার ভাই তো আপনার সঙ্গে এটা ভাড়া নিতে পারেন না। ট্রেড লাইসেন্সের মালিক আপনি, ব্যবসা করবেন আপনি, আপনার সঙ্গে আপনার ভাই, আর ট্রেড লাইসেন্স একক মালিকানা হচ্ছে। আপনারা যদি পার্টনারশিপ ডিড করেন আপনার ভাইয়ের সঙ্গে, পার্টনারশিপ ডিড বলে যদি আপনি কোনো ট্রেড লাইসেন্স করেন, তাহলে সেই ব্যবসার মালিক আপনারা ভাই বা বোন। একজন হাজবেন্ড ওয়াইফ মিলেও কিন্তু একটা প্রোপাইটারশিপ হয় না, তখন হাজবেন্ড ওয়াইফের মধ্যেও পার্টনারশিপ ডিড তৈরি করতে হয়। আইন হচ্ছে এটাই। আপনারা বাড়িতে বিছানায় হাজবেন্ড ওয়াইফ, কিন্তু যখন লিগাল ডকুমেন্টসে করবেন আপনারা দুইজন ইন্ডিভিজুয়াল মানুষ, আপনাদেরকে পার্টনারশিপ ডিড করতে হবে 4000 টাকার স্ট্যাম্পে, তারপরে সেটাকে নোটারাইজ করতে হবে, এইটার এগেইনস্টে ট্রেড লাইসেন্স নিতে হবে, তবে আপনারা পার্টনার হিসেবে দুইজন সাইন করতে পারবেন। তাছাড়া আপনার ভাই আপনার সঙ্গে পার্টনারশিপে পারবেন না। আচ্ছা, আরেকজন হাত তুলেছিলেন কেউ একজন। ডিড কপিতে তাহলে আমার ভাইয়ের নামটা থাকছে না, যেহেতু ট্রেড লাইসেন্সটা অ্যাজ এ ওম্যান এন্টারপ্রেনার সব জায়গায় শো করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ভাইকে তাহলে রাখছি না, ওকে সাক্ষী হিসাবে রাখছি। সাক্ষী হিসাবে থাকবেন। জি, জান্নাতুল শিমু, আপনি কি বলতে চান? জান্নাতুল শিমু। জি, আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে আমি যে অনলাইন পেজে যদি হচ্ছে আমি অন্য কারো প্রোডাক্ট আমি কিনে মানে এখানে মানে আমার নিজের পেজে আমি বিক্রি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি কি জটিলতার সম্মুখীন হব? মানে আমার শোনেন, আপনি এখন মনে করেন আমার কাছ থেকে আমার তৈরি ইউনিক ডিজাইনের বেড কভার কিনছেন, রিটেইলার না, খুচরা না, আপনি লট ধরে, তাই না, আমার ডিজাইনের নিয়ে আপনি আপনার পেজে আপনার ডিজাইন বলে বিক্রি করছেন, উনি তো আপনার নামে রিপোর্ট করবেন। জি, এটা তো আপনি পারবেন না, আপনাকে জানান দিতে হবে যে আপনার কিন্তু প্রোডাক্ট আপনার না। এবং আরেকটা জিনিস, আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন, অন্য পেজ থেকে কিনে আপনি আসলে প্রফিট করা খুব কঠিন এই উদ্দেশ্যে আমরা অন্য থেকে আমি হচ্ছে পাইকারিতে আনতে যাচ্ছি, মানে হচ্ছে আমি মোবাইল অ্যাকসেসরিজ এর কিছু জিনিসপত্র এইটা আনতে পারেন। মোবাইল অ্যাকসেসরিজ তার ডিজাইন নকল হওয়ার কিছু নাই। জি, সেটাই। হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাকসেসরিজ আমি বলতে চাচ্ছি যে অন্যের ডিজাইন করা পোশাক, বেড কভার এগুলো এনেন না, এগুলো অনেকেই বিপদের সম্মুখীন হয়। মোবাইল অ্যাকসেসরিজ, হাড়ি পাতিল, গামলা, গহনা এগুলো সব বিক্রি করতে পারেন আপনার পেজে, এটাতে কোনো সমস্যা নাই, সমস্যা হবে না। না, সেক্ষেত্রে কি আমার হচ্ছে ট্রেড লাইসেন্স বলেন, তারপরে হচ্ছে টিন, এগুলা সবকিছু আগে থেকে করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ট্রেড লাইসেন্সটা আপনি ব্যবসা শুরু করেই করেন, আর টিআইএন ছাড়া তো ট্রেড লাইসেন্স হবে না, তাই টিআইএন তো থাকতেই হবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ব্যবসা করতে গেলে এনআইডির মতো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারও ম্যান্ডেটরি, মানে একেবারে বাধ্যতামূলক ভাবতে পারেন, এটা ছাড়া ট্রেড লাইসেন্স হয় না। ঠিক আছে, ধন্যবাদ জান্নাতুল। আর কারোর কোনো কোশ্চেন আছে?
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বলেন। আমি মার্জিয়া বলছিলাম। আমি অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেটেড অ্যাগ্রো ট্যুরিজম প্রজেক্ট করি। তো আমি 2019 সালে আমার কৃষিকাজ শুরু করি এবং পরবর্তীতে আমার প্রচুর লস করি আপনি অনেক বেশি। আমি এটা থেকে মানে আমার বিজনেসটা কি রান করতে পারি নাই। তবে আমি ট্রেড লাইসেন্স করেছিলাম হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে। জি। তো পরবর্তীতে আমি এটা রিনিউ করি নাই। আমি যখন এই বছরের শুরুর দিকে এটা আপডেট করতে গেছি, তখন আমি বলছি যে আমি এটা পুরো 5 বছরের ইয়েটা আমি দিতে চাই। এখন আমি 5 বছরের এটা রিনিউ করতে চাই। ওনারা বললো যে সেরকম তো হয় না, আপনি এই বছরের নিতে পারবেন না, আপনাকে নতুন করে নিতে হবে। হ্যাঁ, এরকমটাই বললো। জি, যেটা হয় না, আপনি এতগুলো বছর রিনিউয়াল না করার কারণে আপনার হয় না, হবে না। ওকে, আমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? আমাদের সময় কিন্তু শেষ। যদি আর কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের নেক্সট এবং সর্বশেষ সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ সো মাচ। জি ভালো আছে। আমি একটু শামীমুল একটা কোশ্চেন নিয়ে নেই। একটু শামীমুল বলেন। আপনি যে বললেন যে 3 সার্টিফিকেট ছাড়া ওই আপনার ট্রেড লাইসেন্সটা হবে না, এটা আসলে ওইখানে আমি 7 দিন আগে একটা করেছি ফার্স্ট ক্লাস ঠিকাদারের, ওরা পরে 3টা হলেও চলে। শোনেন, আপনি কোন সিস্টেম করে করেছেন, আইনে এটা নাই। আচ্ছা। রিনিউয়াল করতে দিয়ে দেখেন। ফর্মটাতে আছে না ম্যাডাম, ফর্মটাতে আছে যদি থাকে তাহলে 3 নাম্বারটা না টিআইনটা দিতে হয়। আচ্ছা। বাংলাদেশে তো সবই সম্ভব, আমি আর কিছু না বলি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুল, আর কি কেউ কিছু বলতে চান? আর কারোর কিছু বলার আছে? যদি আর কারোর কোনো কথা কিছু না থাকে তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জাইতুল। ম্যাডাম, আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। খুবই চমৎকার কোশ্চেন, চমৎকার উত্তর পাচ্ছিলাম, যার মধ্যে দিয়ে অনেকগুলো কোশ্চেনেরই সমাধান হয়ে গিয়েছে। তারপরও একটা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি যে আমাদের কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয় যে নীতিমালা ই কমার্স অনলাইন বিজনেস সম্পর্কে দিয়েছে, সেটা আসলে আমাদের সকলকেই আসলে স্টাডি করা উচিত, যেটা ওয়েবসাইটেও পাওয়া যায়। ওইটা কিন্তু পাস হয়নি, আপনাকে আরো একটু আমি বলে রাখি। 2023 সালে এটা খসড়া, আমরা যেটা দেখি না, এটা খসড়া আইন না, আইন সংসদে পাস হতে হয়। যেটা পাস হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত এখনো হয়নি। তাই খসড়াকে আমরা কখনোই আইন বলবো না। এই নীতিমালা নিয়ে আমরা এই মুহূর্তে ভাবতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সংসদে এটা পাস না হবে। জি ম্যাডাম, আমার কোশ্চেনটা ছিল যে এখন অনেকেই যেমন ই কমার্সটা ওইভাবে করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপরে একটা নীতিমালার মধ্যে দিয়ে যে পেমেন্ট সিওডি করার মাধ্যমে প্রোডাক্ট লেনদেন করার একটা অপশন আছে, যে কস্ট অফ এর মাধ্যমে সিওডি যে সিস্টেমটা প্রসিডিউরের মাধ্যমে লেনদেন করার। এখন কথা হলো, যারা ফেসবুক পেজ করে, হ্যাঁ, পেজের মধ্যে দিয়ে বিশাল আকারের বিজনেস হচ্ছে, এটা কি ই কমার্স, এপ কমার্স? এই যে এটাকে এই সকল বিজনেসের জন্য লাইসেন্সটা কি খুব দরকার? অবশ্যই দরকার। কেন? যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে যারা অনুমোদন দিবেন, সংসদ থেকে আইন পাস না করে আলাদা কোনো আইডেন্টিফিকেশন নাম্বার না দিবেন। এই জাতীয় খসড়ায় একটা আলাপ হয়েছে, কিন্তু যারা ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করবে তাদের জন্য একটা আলাদা নাম্বার থাকবে, তখন তাদের ট্রেড লাইসেন্স লাগবে না, যেহেতু এটা আইন হয়নি। খসড়া কখনো আইন না, খসড়া দিয়ে কখনো কোনো কিছু চলতে পারে না। এজন্যই ট্রেড লাইসেন্স এখনো পর্যন্ত বাধ্যতামূলক, যতক্ষণ সরকার কোনো নতুন নীতিমালা জারি না করেন বা সংসদ থেকে কোনো আইন পাস করে সেটাকে আমাদের সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করেন। তাই খসড়াটা দেখে মিসগাইড হবেন না, খসড়া আলাদা। ম্যাডাম, এখন যারা ফেসবুকে বিজনেস করছেন, এর তো আমার ধারণা, দেখা মতে আর কি, জানা মতে, যে 90% পিপলই তাদের কোনো ডকুমেন্ট নাই, বিজনেসের কোনো নেই। জাইদুল, ডকুমেন্টস নাই দেখেই তো আমরা ট্রেনিং করাচ্ছি, তাই না? কেন করাচ্ছি আপনি বলেন তো? আপনাদেরকে সচেতন করতে। জি, আমাদের ট্রেনিং এর মূল উদ্দেশ্যটা কি? আমাদের ট্রেনিং এর মূল উদ্দেশ্য আপনারা যেন সচেতন হন, আপনাদের ডকুমেন্টস যেন তৈরি করেন। কার নাই কার আছে এইটা না, আমরা চাই প্রত্যেকের ডকুমেন্টস হোক। এই জন্য। আচ্ছা, এসকে আঙ্গুর, আপনি কিছু বলতে চান?
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জাহিদুল। এসকে আঙ্গুর কিছু বলতে চান? আপা এখন তো ট্রেড লাইসেন্স দেয় আমাদেরকে। এখন সফট কপি, শোনেন এখন পেপারলেস হয়ে যাচ্ছে পৃথিবী। আর কয়েকদিন পরে কোনো কাগজ থাকবে না। এই যে বললাম না সফট কপির মতো আপনার, হ্যাঁ জি একদম সফট কপির মতো একটা ট্রেড লাইসেন্স জি, ওখানে একটা বারকোড আছে। একটা বারকোড আছে, বারকোড স্ক্যান করলে বাংলাদেশের সরকারের যেসব ডিপার্টমেন্টের এক্সেস আছে বা এক্সেস না থাক তারা দেখতে পারেন। অর্থাৎ আগে যেমন আমরা সংশোধন করে ফটোশপ করে 2 নাম্বারই করতাম, এখন আর কোনো সুযোগ নাই। বারকোড সব দেখা যাবে। আর শাওন সুবর্ণা, আপনি কিছু বলতে চান? আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। যদি আর কেউ কিছু বলতে না চান তাহলে আমার ল্যাপটপের চার্জও শেষ আসলে। আমরা নেক্সট দিন বাকি আলোচনা করব। আপনারা প্রায় 53 জন এসেছিলেন, আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘ একটা সময় দিয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যদি একটু উপকৃত হন তাহলেই তো আসলে এই সেশন নেওয়াটা সার্থক। আর আমি আশা করছি আপনাদের সবার সঙ্গে আমার আগামী শনিবার একই সময় আবার দেখা হবে। আমরা রিভিউ করব, নতুন কিছু শিখব। আচ্ছা, কত টাকা লাগবে ট্রেড লাইসেন্স করতে আপা? এটা ব্যবসায়ের উপরে, আপনি কোন এলাকায় কোন ধরনের ব্যবসা করছেন, আপনার কমার্শিয়াল অ্যাড্রেস আছে কিনা, সবকিছুর উপরে ডিপেন্ড করে আপনার আসলে কত টাকা লাগবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আমার ল্যাপটপের চার্জও শেষ। আগামী সপ্তাহে শনিবারে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কেমন? ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আনোয়ারা খাতুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে আসসালামু শুভরাত্রি। ওকে, বাই বাই, দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। Thank you, ma'am.